জি ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা আমাকে। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে। ওকে ফাইন। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন, এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ চকলেটস দ্যাট মাস্ট বি অ্যাডেড টু অ্যান এক্সিস্টিং ব্যাচ অফ 260 chocolates so that the total batch can equally be divided among 3, 4 and 6 persons. বলা হচ্ছে যে ভাই 260টা চকলেটের সাথে সর্বনিম্ন আর কতগুলো চকলেট অ্যাড করতে হবে যাতে করে এই চকলেটগুলো আমি 3 জন, 4 জন এবং 6 জন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারি। কি বলতেছে যে 260টা চকলেট আছেই, এইটার সাথে আরও কতগুলো চকলেট আমাকে যোগ করতে হবে যাতে করে ওই চকলেটগুলোকে আমি 3 জন, 4 জন এবং 6 জন মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারি। ঠিক আছে, এগুলো সহজ প্রশ্ন, এগুলো আমরা ওই গতানুগতিক পদ্ধতিতে লসাগু ধরে না করে আমরা এইভাবে খুব দ্রুত সমাধান করতে পারি। কিভাবে? আমি যদি বলি যে 260-এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে আপনি যদি 260-এর সাথে 4কে যোগ করে দেন, তাহলে টোটাল চকলেটের সংখ্যা কত হবে? 264। তার মানে এই 264টা চকলেট আমাকে 3, 4 এবং 6 জন মানুষের মধ্যে ভাগ করে দিতে হবে। এইটার অর্থ হচ্ছে এই 264কে আমি 3, 4 এবং 6 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। সো আমরা দেখি 264কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 3-এর ডিভিজিবিলিটি রুল কি? যদি কোনো সংখ্যার ডিজিটগুলোর যোগফলকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ করা যাবে। সেখানে আমরা 6, 4, 10, 2, 12 দেখতে পাচ্ছি, তার মানে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। আবার 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, কারণ এই যে দুইটা ডিজিট, লাস্টের দুইটা ডিজিটের সমন্বয়ে একটা সংখ্যা দাঁড়াচ্ছে 64। এই 64কে 4 দিয়ে ভাগ করা যায়। আবার 6-এর ডিভিজিবিলিটি রুল কি? যদি কোনো সংখ্যাকে 2 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তার মানে ওই পুরো সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। তো এই 264কে তো আমি 3 দিয়ে ভাগ করতে পারি, আর 264 একটা জোড় সংখ্যা হওয়ার কারণে এটাকে 2 দিয়েও ভাগ করা যায়। তার মানে এই পুরো সংখ্যাটাকে, অর্থাৎ এই 264কে আমরা 6 দিয়েও ভাগ করতে পারি। তার মানে 260-এর সাথে 4 যুক্ত হইতে পারে। এটা উত্তর হইতে পারে, উত্তর হইতে পারে। এখন যদি বলি যে 8 কেন নয়, দেখেন 260-এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে কত পাবো? 268 পাবো। এখন 268 ডিজিটগুলোর যোগফল কত? 8, 6, 14, 2, 16। এই 16কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারতেছি? পারতেছি না, এ কারণে 8 উত্তর হবে না। এরপরে খেয়াল করে দেখেন, 260-এর সাথে যদি আমরা 12 যোগ করি, তাহলে কত হবে? 272। 272-এর ডিজিটগুলো যোগ করলে কত পাওয়া যায়? 7, 2, 9, 2, 11। 11কে কি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি? পারি না, তার মানে 272কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো না। এরপর আসেন, 260-এর সাথে যদি আমরা 16 যোগ করে দিই, তাহলে পেয়ে যাবো 276। এই 276কে কি 3 দিয়ে ভাগ করা যায়? আমরা দেখবো যে 7, 6, 13, 2, 15, হ্যাঁ যাচ্ছে। 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যাচ্ছে, কারণ 4, 19, 76। আবার 6 দিয়ে ভাগ করা যায় কিনা? আপনি বলবেন যে হ্যাঁ যায়, কারণ 2 দিয়েও ভাগ করা যাচ্ছে এই 276কে, কারণ এটা একটা ইভেন ইন্টিজার। আবার 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তার মানে 2, 3 উভয়টি দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে 6 দিয়েও ভাগ করা যাচ্ছে। তার মানে উত্তর কি 16 হবে? উত্তর কি 16 হবে? যে 260-এর সাথে আমি এখন কাকে যোগ করব? এই 4কে যোগ করব নাকি 16কে যোগ করব? এখন কথা হচ্ছে, প্রশ্নে যেহেতু বলেই দিছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ চকলেটস দ্যাট মাস্ট বি অ্যাডেড, সর্বনিম্ন কতগুলা চকলেট আপনাকে অ্যাড করতে হবে, সর্বনিম্ন। তো এখানে 4 এবং 16-র মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 4, তার মানে উত্তর 4 হবে, 16 হবে না। 260-এর সঙ্গে 16 যোগ করলে যেই সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এই সংখ্যাগুলোকে 3, 4, 6 এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ করা গেলেও আমরা 16কে উত্তর হিসেবে নিব না, কারণ 16 মিনিমাম নাম্বার নয়। মিনিমাম একটা নাম্বার এখানে আছে 4, তার মানে উত্তর 4 হবে।
এরপর আসেন 2 নাম্বার। দেখেন 2 নম্বরে বলা হচ্ছে যে ইন এ লাইব্রেরি সিস্টেম উইথ 6 ব্রাঞ্চেস 60 ওয়ার্কার্স আর এমপ্লয়েড ইফ নো লাইব্রেরি হ্যাজ ফিউয়ার দেন 7 ওয়ার্কার্স অ্যান্ড নো মোর দেন 11 হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স ইন এনি 2 অফ দ্য ব্রাঞ্চেস। বলতেছে যে একটা লাইব্রেরির 6টা ব্রাঞ্চ আছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ধরে নেন যে টোটাল কর্মী হচ্ছে 60 জন। ঠিক আছে, একটা লাইব্রেরিতে 6টা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলোতে মোট 60 জন মানুষ কাজ করে। তো বলতেছে যে কোনো লাইব্রেরিতেই কর্মীর সংখ্যা 7 জনের কম হবে না, কোনো লাইব্রেরিতেই শ্রমিকের সংখ্যা 7 জনের কম হবে না এবং 11 জনের বেশি হবে না। কথা বুঝছেন? কোনো লাইব্রেরিতেই ওয়ার্কারের সংখ্যা 7 জনের চেয়ে কম হবে না, আবার 11 এর চেয়ে বেশিও হবে না। জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ ওয়ার্কার্স ইন এনি 2 অফ দ্য ব্রাঞ্চেস। তাহলে এই 6টা ব্রাঞ্চের মধ্যে যে কোনো 2টা ব্রাঞ্চে সর্বনিম্ন শ্রমিকের সংখ্যা কত হইতে পারে? যে কোনো 2টা ব্রাঞ্চে সর্বনিম্ন শ্রমিকের সংখ্যা কত হইতে পারে এটা বের করতে হবে। তাহলে আমি ধরেই নিচ্ছি 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6। আমাকে কি করতে হবে? যে কোনো 2টা ব্রাঞ্চে শ্রমিকের সংখ্যা একদম মিনিমাম রাখতে হবে, একদম মিনিমাম। সো আমি ধরেই নিচ্ছি যে এই 5 নাম্বার আর 6 নাম্বার এই 2টা ব্রাঞ্চে কর্মীর সংখ্যা একদম সর্বনিম্ন রাখবো। সো এই 2টা ব্রাঞ্চে যদি কর্মীর সংখ্যা আমি সর্বনিম্ন রাখতে চাই, তাহলে বাদ বাকি আর যেই ব্রাঞ্চগুলো আছে সেখানে কর্মীর সংখ্যা ম্যাক্সিমাম রাখতে হবে। সো ম্যাক্সিমাম কতজন থাকতে পারবে? এই যে বলে দিছে 11 জন। তার মানে এই 1 নাম্বার ব্রাঞ্চে কর্মীর সংখ্যা 11, 2 নাম্বার ব্রাঞ্চেও 11, 3 নাম্বার ব্রাঞ্চেও 11, 4 নাম্বার ব্রাঞ্চেও 11। তাহলে এই যে 4টা ব্রাঞ্চে টোটাল কর্মীর সংখ্যা কত হবে? 4, 11, 44। তাহলে টোটাল শ্রমিকের সংখ্যা 60 জন। 60 জনের মধ্যে 44 বাদ দিলে বাকি থাকে 16। তার মানে এই যে 5 এবং 6 এই 2টা ব্রাঞ্চ মিলে সর্বনিম্ন শ্রমিকের সংখ্যা কত হবে? এই যে 16 জন হয়ে যাবে। এই যে উত্তর হচ্ছে 16। পরেরটাতে চলে যান 3 নাম্বার। দেখেন তিনে কি বলা হচ্ছে যে 2 pipes A and B would fill a tank 20 and 30 minutes respectively. Both pipes being open, find when a must be turned off so that tank may be just filled in 15 minutes. বলতেছে যে 2টা পাইপ আছে A আর B, এই 2টা পাইপ দিয়ে 20 মিনিট এবং 30 মিনিটে আমরা একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারি। বলতেছে যে 2টা পাইপ যদি আমি খুলে রাখি তাহলে এই পাইপটা কত সময় পর বন্ধ করব যাতে করে 15 মিনিটে আমার পুরো ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যায়। কথা বুঝছেন? বলা হচ্ছে যে এখানে 2টা পাইপ আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই 2টা পাইপ দিয়ে 20 মিনিট এবং 30 মিনিটে আপনি একটা ট্যাঙ্কি পূর্ণ করতে পারবেন। তো বলা হচ্ছে যে 2টা পাইপই যদি আপনি খুলে রাখেন তাহলে কত মিনিট পরে, কত সময় পরে আপনি এ পাইপটাকে বন্ধ করে দিবেন যার ফলে 15 মিনিটে আপনার পুরো ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, সহজ হিসাব। এখানে এ পূর্ণ করতে পারে 20 মিনিটে, বি পূর্ণ করতে পারে 30 মিনিটে। তাহলে ওই ট্যাঙ্কিটার টোটাল ক্যাপাসিটি কত? আপনি বলবেন যে ভাইয়া 20 এবং 30-এর লসাগু 60। তাহলে এ পাইপের ইফিসিয়েন্সি কত? এই যে 3 20 60। বি পাইপের ইফিসিয়েন্সি কত? 30 2 60। এখন কথা হচ্ছে যে এখানে এ পাইপটা একটা সার্টেন টাইম পরে বন্ধ হয়ে যাবে, এ পাইপটা একটা সার্টেন টাইম পরে বন্ধ হয়ে যাবে, বাট টাইমটা কত এটা আমরা জানি না। টাইম কত এটা আমরা জানি না, কিন্তু বি পাইপটা অলওয়েজ ওপেন থাকবে। বি পাইপটা কি থাকবে? অলওয়েজ ওপেন থাকবে। সো বি পাইপটা যদি অলওয়েজ ওপেন থাকে, কতক্ষণ পর্যন্ত ওপেন থাকতে পারবে? যেহেতু 15 মিনিটের মধ্যে ট্যাঙ্কিটা পূর্ণ হয়ে যাবে, তাহলে আমি বলতেই পারি যে ভাই এই যে বি পাইপ,
বি পাইপ 1 মিনিটে পূর্ণ করতে পারে 2 লিটার, তাহলে বি পাইপটা খোলা থাকবে 15 মিনিট, তাহলে 15 মিনিটে পূর্ণ করতে পারবে কত? 15×30 লিটার। তাহলে এই যে আমার টোটাল ক্যাপাসিটি হচ্ছে আমার 60 লিটার, 60 লিটারের মধ্যে 30 লিটার পূর্ণ হয়ে গেছে, বাদ বাকি যেই 30 লিটার থাকবে এটা কে পূর্ণ করবে? এ পূর্ণ করবে। বাদ বাকি 30 লিটার কাকে পূর্ণ করতে হবে? এ কে পূর্ণ করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ 3 লিটার পূর্ণ করতে সময় নেয় 1 মিনিট, তাহলে এর পূর্ণ করতে হবে 30 লিটার, তাহলে 30 লিটার পূর্ণ করতে সময় নেবে কত? 30/3 ইজ ইকুয়াল টু 10 মিনিট। তার মানে এই এ পাইপটা 10 মিনিটে 30 লিটার পূর্ণ করার পর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সো আফটার 10 মিনিটস, 10 মিনিট পরে এ পাইপটাকে আমরা ক্লোজ করে দিব, কারণ 10 মিনিটে 30 লিটার পূর্ণ করবে, দেন সে সুইচ অফ হবে। ঠিক আছে, সো 10 মিনিটস উইল বি দ্য রাইট আনসার। পরেরটাতে চলে যান। দেখেন এখানে এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে। হ্যাঁ, আমি প্রশ্নটা মানে এখানে একটা চার্ট আছে, এটা জিআরইর বই থেকে তুলে দেওয়া প্রশ্ন, ওই সময় বিআইবিএম এই কাজগুলো করছে। ঠিক আছে, আমি প্রশ্নটা একটু আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, এখানে এই প্রশ্নটার ওপর একটা চার্ট ছিল, এটার উপরে এরকম একটা চার্ট ছিল। নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কড। ঠিক আছে, সো এখানে নাম্বার অফ ওয়ার্কার্স কতজন ছিল একটু খেয়াল করেন। 20, 15, 25, 16, 4, 16 এবং 4। আর নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক কত? যে প্রথমে ছিল 45 থেকে 50 ঘন্টা কাজ করছে, তারপরে 40 থেকে 44 ঘন্টা কাজ করছে, 35 থেকে 39 ঘন্টা কাজ করছে, তারপরে হচ্ছে আপনার 30 থেকে 34 ঘন্টা কাজ করছে, আরেকটা হচ্ছে আপনার 0 থেকে 29 ঘন্টা কাজ করছে। ঠিক আছে, এইরকম একটা চার্ট ছিল ওপরে। ঠিক আছে, মানে এই চার্টটা ছিল, এই চার্টের উপর বেস করে এই প্রশ্নটা তৈরি করছে ওরা। একটু খেয়াল করেন, আমরা এখানে যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমার এই যে চার্টের বাম পাশে শ্রমিকের সংখ্যা লেখা আছে, যে 20 জন, 15 জন, 25 জন, 16 জন, 4 জন, এরকম শ্রমিকের সংখ্যা লেখা আছে। আর এই শ্রমিকরা কত ঘন্টা করে কাজ করছে সেই ঘন্টার সময়, মানে ঘন্টাটা দেওয়া আছে ডান পাশে। সো প্রশ্নে কি জিজ্ঞাসা করতেছে? দেখেন, প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হু ওয়ার্কড ফ্রম 40 to 44 আওয়ার্স ইজ এক্স টাইমস দ্য নাম্বার হু ওয়ার্কড আপ টু 29 আওয়ার্স। এখানে 29 হবে না, হ্যাঁ, এখানে 34 হবে। এখানে 34 হবে। দেখেন, এখানে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হু ওয়ার্ক ফ্রম 40 to 44 আওয়ার্স, বলতেছে যারা 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করে
তারা হচ্ছে এক্স টাইমস, কাদের এক্স টাইমস? দ্য নাম্বার হু ওয়ার্ক আপ টু 34 আওয়ার্স, যারা 34 ঘন্টা পর্যন্ত কাজ করবে তাদের সংখ্যার এক্স গুণ হচ্ছে যারা 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করে। এখন যদি আপনি একটু মনোযোগ দিয়ে টেবিলটা একটু যদি খেয়াল করেন ভাই, এই যে 0 থেকে 34, এখানে বলেই দিছে যে 34 ঘন্টা পর্যন্ত কাজ করবে। তো 34 ঘন্টা পর্যন্ত কারা কাজ করবে? এই যে 0 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করবে, এই যে শেষের দুইটা গ্রুপ, অর্থাৎ এই যে 16 জন আর হচ্ছে 4 জন, এই টোটাল 20 জন কাজ করবে কত কত থেকে? 0 থেকে আপ টু 34 আওয়ার্স পর্যন্ত এরা কাজ করবে। তো বলতেছে যে এই যে 20 জন মানুষ 0 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করে, এরা কাদের এক্স টাইম হবে? এদের এক্স টাইম কারা হবে? বলতেছে যারা 40 থেকে 44 ঘন্টা কাজ করে। তো এই যে খেয়াল করেন, 40 থেকে 44 ঘন্টা কাজ করছে দ্বিতীয় শ্রেণীর মানুষজন। তো দ্বিতীয় শ্রেণীতে কারা আছে? এই যে 15 জন মানুষ আছে, 15 জন। অর্থাৎ এই যে 15 জন শ্রমিক আছে যারা 40 থেকে 44 ঘন্টা কাজ করে। ঠিক আছে, 40 থেকে 44 ঘন্টা কাজ করে। তাহলে প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, যারা 40 থেকে 44 ঘন্টা কাজ করলো, কতজন কাজ করলো? 15 জন কাজ করলো। বলতেছে যে এই 15-র সাথে যদি আমরা এক্সকে গুণ করে দেই, তাহলে যারা 0 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে এমন শ্রমিকের সংখ্যা পাবো। তো 0 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে এমন শ্রমিকের সংখ্যা কত? 20। অর্থাৎ 15-র সাথে এক্সকে গুণ করে দিলে 20 পাওয়া যাবে। এই যে বলেই দিছে যে দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হু ওয়ার্ক ফ্রম 40 to 44 আওয়ার্স ইজ এক্স টাইমস, দ্য নাম্বার হু ওয়ার্ক আপ টু 34 আওয়ার্স। ঠিক আছে, এখন যদি আমাদেরকে বের করতে হবে কি এক্স এর মান কত, তো এখান থেকে এক্স এর মান আমরা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারি যে এক্স এর মানটা কত হবে। এই যে 20 ভাগ হচ্ছে 15, তাহলে এক্স এর ভ্যালু কত? 5 দিয়ে ভাগ করে দিলে 4, 5 দিয়ে ভাগ করে দিলে 3, তার মানে 4/3 হয়ে যাচ্ছে। এখানে সঠিক উত্তরটা 9। এখানে কি আমি ভুল করলাম না ভুল বললাম? দাঁড়ান তো, আমি মনে হয় ভুল বললাম। না ওয়েট, আমি মনে হয় ভুল বললাম। দ্য নাম্বার অফ ওয়ার্কার্স who worked from 40 to 44 hours is x times। ও আচ্ছা, দেখছেন আমি এখানে ভুল বলছি। উম, shit। দেখেন এখানে বলা হচ্ছে যে যারা, মানে যেই সব শ্রমিক, অর্থাৎ এই যে 15 জন শ্রমিক, এরা আপনার 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করবে, এরা হবে ইজ এক্স টাইমস, ইজ এক্স টাইমস। কাদের এক্স টাইমস? দ্য নাম্বার হু ওয়ার্ক আপ টু 34 আওয়ার্স, যারা 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে তাদের এক্স টাইমস। অর্থাৎ যারা 34 ঘন্টা পর্যন্ত কাজ করলো, অর্থাৎ এই যে 20 জন, এই 20-এর সাথে যদি আমরা এক্সকে গুণ করে দিই, তাহলে এই যে যারা 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করছে তাদেরকে পাবো। সেটা কত? এই যে 15 জন। এখন আসেন, আমি লিখতে ভুল করছি, ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? এই যে 15/20, তাহলে 15/20 মানে কত? 3×5=15, 3×4=20, এই যে 3/4। দেখেন এবার ঠিক আছে, 3/4 হবে, 20-এর এক্স টাইম হবে। পরেরটাতে চলে যান। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ 8 ইঞ্চিস টু 6 ফিট। বলতেছে যে 8 ইঞ্চি আর 6 ফিটের অনুপাত কত। তাহলে 8 ইঞ্চি 6 ফিট মানে কত? 6 × 12 ইজ ইকুয়াল টু 72 ইঞ্চ। তাহলে এই যে 72 ইঞ্চ।
নেট সমস্যা করতেছে না। দেখেন এখানে 8 ইঞ্চি আর 6 ফিটের রেশিও করতে বলতেছে, তো আমরা জানি যে 1 ফিট সমান সমান 12 ইঞ্চি, তাহলে 6 ফিট সমান সমান কত, 72 ইঞ্চ। তাহলে 8 আর 72-এর অনুপাত কত হবে, 8 × 8, 8 × 72, এই যে 1:9, এই যে অপশন বিতে উত্তর আছে। কোনটা আগেরটা? দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে বলতেছে যে এখানে 15 জন শ্রমিক আছে। এই যে দেখেন 15 জন শ্রমিক আছে যারা 40 ঘন্টা থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। আবার এই যে 16 জন শ্রমিক আছে যারা 30 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। আবার 4 জন শ্রমিক আছে যারা 0 থেকে 29 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। সো প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করছে যে যেই সকল শ্রমিক 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করছে, যেই সকল শ্রমিক, তো 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করছে কতজন, এই যে 15 জন। বলতেছে যে যেই সকল শ্রমিক 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করছে, অর্থাৎ এই যে 15 জন শ্রমিক কাজ করছে, এরা হবে কাদের এক্স গুণ, এই যে বলেই দিচ্ছে ইজ এক্স টাইমস দ্য নাম্বার হু ওয়ার্ক আপ টু 34 আওয়ার্স। যারা 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে সেই সব শ্রমিকের এক্স গুণের সমান। তাহলে 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে এমন মানুষের সংখ্যা কত? আপনি যদি টেবিলটা খেয়াল করেন, এই যে 0 থেকে 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে দুইটা গ্রুপ, একটা গ্রুপে ছিল 16 জন আর একটা গ্রুপে ছিল 4 জন। তার মানে এই যে 16 × 4 = 20 জন মানুষ আছে যারা 34 ঘন্টা পর্যন্ত কাজ করছে। তো প্রশ্নে এটাই বলা হচ্ছে যে এই যে 34 ঘন্টা পর্যন্ত যারা কাজ করবে এমন শ্রমিকের সংখ্যা হচ্ছে 20 জন। এদের এক্স গুণ, মানে এই 20-এর সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে আমরা ওই শ্রমিকদেরকে পাবো যারা 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করে। তো 40 থেকে 44 ঘন্টা পর্যন্ত কাজ করে হচ্ছে 15 জন। তার মানে 20-এর সাথে এক্সকে গুণ করলে 15 পাওয়া যাবে। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারি। এই যে 15/20 = 5 দিয়ে ভাগ করে দিলে 3, 5 দিয়ে ভাগ করে দিলে 4, তার মানে 3/4। এই যে দেখেন উত্তর 3/4। ঠিক আছে। আর পরেরটা তো আশা করি বুঝতেই পারছি যে 8 ইঞ্চি আর 72 ইঞ্চির একটা অনুপাত বের করতে বলছে, সো 1:9। দেখেন 6 নম্বরে বলা হচ্ছে কি, যে এ নাম্বার ইজ অ্যাজ মাস গ্রেটার দেন 31 ইজ লেস দেন 55, দ্য নাম্বার ইজ। বলতেছে যে একটা সংখ্যা, দেখেন বলা হচ্ছে যে একটা সংখ্যা 31-এর চেয়ে যত বড় 55-র থেকে ঠিক তত ছোট, সংখ্যাটা কত? একটা সংখ্যা 31-এর চেয়ে যত বড় 55-র থেকে তত ছোট, তাহলে সংখ্যাটা কত? আমরা যদি এগুলা নর্মালি করি, যে আমরা যদি ধরি যে সংখ্যাটা হচ্ছে এন, তাহলে এই সংখ্যার চেয়ে 31 যত ছোট হবে ঠিক এই এন সংখ্যাটা 55-র চেয়ে ঠিক তত ছোট হবে। তাহলে এন আর এন যোগ করলে 2n পাওয়া যাবে, 55 আর 31 যোগ করলে 86 পাওয়া যাবে। তো এন এর মান কত, এই যে 43। সো এই ধরনের প্রশ্নগুলো আমরা এইভাবে খুব ইজিলি সমাধান করতে পারি। বা এই ধরনের ম্যাথগুলোর জন্য একটা শর্ট ট্রিক আছে, যে যদি আমাকে বলে যে একটা সংখ্যা এই যে বলতেছে যে 31 ছোট হবে, আবার ওই সংখ্যার চেয়ে আরেকটা 55 বড় হবে, মানে যত তত এরকম কথাবার্তা থাকলে এই যে যত ছোটর কথা বলবে আর যত বড়র কথা বলবে, এই যত ছোট আর যত বড় এই দুইটা যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলেই আপনি ওই সংখ্যাটা পেয়ে যাবেন যে সংখ্যাটা কত। ঠিক আছে, এগুলো আগে বিসিএসে আসতো, এখনো বোধহয় আসে না। ওই যে ছোটখাটো চাকরি পরীক্ষাতে এগুলো আসে। ঠিক আছে, প্রাইমারি ট্রাইমারি এগুলো পরীক্ষা 13-14 গ্রেডের পরীক্ষাতে আসে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ বয়েজ অ্যামাং হোম
100 pens and 165 ice cream can be divided equally so that no item remains left. বলতেছে যে সর্বোচ্চ সর্বোচ্চ কত সংখ্যক বালকের মধ্যে 100টা কলম এবং 165টা আইসক্রিম মানে কোনো ধরনের অবশিষ্ট না রেখে আপনি ভাগ করে দিতে পারবেন। সর্বোচ্চ কত সংখ্যক স্টুডেন্টের মধ্যে এই 100টা কলম আর 165টা আইসক্রিম ভাগ করে দিতে পারবেন কোনো ধরনের অবশিষ্ট না রেখে, এটা আপনাকে বের করতে হবে। ঠিক আছে ভাই, সহজ হিসাব কি জানেন? এই প্রশ্নে আপনাকে ভাগ করতে বলতেছে যে ভাই এই যে প্রশ্নে দুইটা সংখ্যা দিয়ে আছে 100 আর 165, এই 100 আর 165কে নিচের কোন সংখ্যাটা দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো এটা বলেন। যদি বোঝেন তাহলে এইভাবে 25 দিয়ে 100কে ভাগ করা যায়, কিন্তু 25 দিয়ে 65কে ভাগ করতে পারবে না, উত্তর হবে না। 15 দিয়ে 100কে ভাগ করা যায় না, উত্তর হবে না। 35 দিয়ে 100কে ভাগ করা যায় না, উত্তর হবে না। 5 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে 100কেও ভাগ করা যায় আবার 165কেও ভাগ করা যায়, তার মানে উত্তর হচ্ছে 5। তার মানে সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা 5 জন হইতে হবে, যার ফলে আমি 100টা কলম আর 165টা আইসক্রিম তাদের মধ্যে ভাগ করে দিতে পারবো। এইটাকে আবার এইভাবেও করা যায়, সহজ হিসাব। আমি যদি করি বা আমার ধরেন যে আমি যদি কখনো সামনে পরীক্ষা দিই, আমার সামনে যদি এই ম্যাথ আসে আমি এইভাবে চিন্তা করব। আবার অনেকে এটা চিন্তা করবে যে ভাই সর্বোচ্চ সংখ্যক বলছে, তার মানে এখানে গসাগু বের করতে হবে। কার গসাগু বের করব? এই যে 100 আর 165-র গসাগু বের করব। এখন কি করবে তারা? এই 100 দিয়ে 165কে ভাগ করা শুরু করবে। এগুলো হচ্ছে আনস্মার্ট কাজ কারবার, ঠিক আছে? এগুলো আপনারা করবেন না। আপনার যদি মাথায় এইটাই খেলে যে আমাকে গসাগুই করতে হবে, তাহলে এই ডিভিশন মেথডে না যেয়ে আমরা যাব হচ্ছে ডিফারেন্স মেথডে। আমরা যাব কিসে? ডিফারেন্স মেথডে চলে যাব। ডিফারেন্স মেথডটা কীরকম? এই যে এখানে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 165 আর একটা হচ্ছে 100। এই দুইটা সংখ্যা বিয়োগ করে দিব। বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? 65 আসবে। তার মানে এই 165 আর 100 এই দুইটা সংখ্যার গসাগু হয় 65 হবে অথবা 65-র নিচের কোনো ফ্যাক্টর হবে। তাহলে কি বলছি? যে 165 আর 100 এই দুইটা সংখ্যার গসাগু হয় এই দুইটা সংখ্যার পার্থক্য 65 এইটা হবে, অথবা 65-র নিচের কোনো ফ্যাক্টর হবে। এখন 65 তো হবে না, কারণ গসাগু যদি 65 হয় তাহলে 65 দিয়ে আমি দুইটা সংখ্যাকে ভাগ করতে পারবো। যেহেতু 65 দিয়ে আমি দুইটা সংখ্যার একটাকেও ভাগ করতে পারি না, তার মানে 65 আমার কি হবে না? গসাগু হবে না। তার মানে 65-র নিচের কোনো ফ্যাক্টর হবে। এখন 65-র ফ্যাক্টর কি 25? 65-র ফ্যাক্টর কি 25 না, কারণ 25 দিয়ে তো 65কে ভাগ করতে পারে না। তার মানে 25 65-র ফ্যাক্টর হইতেই পারে না। আবার আপনি যদি চিন্তা করেন যে 15, না, 15 দিয়ে আপনি 65কে ভাগ করতে পারেন না, তার মানে 15 65-র ফ্যাক্টর না, 15 ভাগ। 35 দিয়ে কি 65কে ভাগ করা যায়? আপনি বলবেন যে না, যায় না। তাহলে 35 দিয়ে যদি 65কে ভাগ করা না যায়, তাহলে 65-র ফ্যাক্টর অবশ্যই 35 না। 5 দিয়ে কি 65কে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। তার মানে এই 5ই হচ্ছে 65-র একটা ফ্যাক্টর, এবং এইটাই হবে তাদের গসাগু। যে 165 আর 100-র গসাগু কত হবে? এই যে 5 হয়ে যাবে। ঠিক আছে? পরেরটাতে চলে গেল 8 নাম্বার। দেখেন এইগুলো আসলে কোনো ম্যাথই না, এগুলো জাস্ট মানে জিম্যাটের মানে ডাটা সাফিসিয়েন্সিতে মূলত এই জিনিসগুলো আসে। এগুলো কোয়ান্ট সেকশনেও দেয় না জিম্যাট। ঠিক আছে? দেখেন এখানে কখনো কখনো এই যে এখানে হ্যাশ চিহ্ন দেওয়া আছে, কখনো কখনো আপনি এখানে অ্যাট দ্য রেট অফ এই চিহ্নটাও পেতে পারেন। ঠিক আছে? সো এইগুলোকে বলা হচ্ছে সিম্বল। এই সিম্বলগুলো দেখে ভয়ের কোনো কারণ নাই। কখনো কখনো অ্যাট দ্য রেট অফ সিম্বল দিবে, কখনো কখনো এরকম হ্যাশ সিম্বল দিবে, কখনো কখনো দেখা গেছে যে স্টার চিহ্নও দিয়ে দেয়। ঠিক আছে? এইগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এগুলো হচ্ছে ওই যে সিরিজের ধারার অঙ্কগুলো আছে না, যে এই মানে পরবর্তী সংখ্যাটা কত হবে বা এখানে কোন সংখ্যাটা মিসিং, মানে একটা প্যাটার্ন, মানে মূল কথা এগুলো হচ্ছে ওই প্যাটার্ন টাইপের ম্যাথ। যেমন ক্লাস 8-এ এখন এই সব প্যাটার্ন এগুলো কী সব ঢুকাইছে দেখলাম। তো দেখেন এখানে বলা হচ্ছে যে ফর অল নাম্বারস এক্স অ্যান্ড ওয়াই, এক্স সিম্বল ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 5 সিম্বল 4। অর্থাৎ এই যে এখানে আমাকে একটা মানে এক্সপ্রেশন দিয়ে রাখছে
যে এক্স সিম্বল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স। এখানে এইটার আদলেই আমাকে একটা সংখ্যা দিয়ে রাখছে যে 5 সিম্বল 4 যদি হয় তাহলে এইটার মানটা কত হবে। ঠিক আছে, মানে আপনাকে এই যে 5 আর 4কে এক্স ওয়াইয়ের ফরমেশনে লিখতে হবে। তো এটা লেখা তো খুবই সহজ। এক্স এর মানই হচ্ছে এখানে 5, ওয়াই এর মানই হচ্ছে এখানে 4। তাহলে 5 ইন্টু 4 প্লাস হচ্ছে 5, 4 5 20, 20 আর 5 কত হয়ে যাবে, এই যে 25 হয়ে যাবে। এই যে দেখেন উত্তর আছে 25। ঠিক আছে, এগুলো আসলে কোনো ম্যাথের মধ্যে ম্যাথের কোনো পর্যায়ে পড়ে না। শুধু এই জিনিসটা মাথায় রাখবেন যে এখানে হ্যাশের জায়গায় স্টার্ট থাকতে পারে, অ্যাট দ্য রেট অফ থাকতে পারে, এবং এই টাইপের কোনো একটা প্যাটার্ন দিয়ে দিবে। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন ভাগ করতে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 11। নিচের কোন সংখ্যাটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো এটা বের করতে হবে। নিচের কোন সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে এটা বের করা লাগবে। ঠিক আছে, খেয়াল করেন এখানে সংখ্যাগুলো একটু বড় দেখা যাচ্ছে, বড় বড় সংখ্যা, ভয় পাওয়ার কিছু নাই। 11 ডিভিজিবিলিটি রুল কি, আমরা যে কাজটা করব, এই যে দেখেন বিজোড় অবস্থানে যেই ডিজিটগুলো আছে তাদেরকে যোগ করে দিব। বিজোড় অবস্থানে কে কে আছে, 3 আছে, 2 আছে, 7 আছে। তাহলে এই যে 3 2 7 এইটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দিব কাদেরকে, যারা জোড় স্থানে আছে। জোড় স্থানে কে কে আছে, 0 আছে আর 1 আছে। তার মানে 0 যোগ 1। এইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আপনি বলবেন যে 7 2 9, 9 3 12, 12 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু 11। খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য 0 হয় অথবা 11 হয়, মানে কি দেখা যাচ্ছে না, মানে কি কি দেখতে পাচ্ছেন না, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? আসেন, তাহলে যেটা বলতে চাইছিলাম যে যদি কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য যদি 0 হয় অথবা 11 হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাকেই আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে 30,217, এই 30,217 বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল থেকে বিজোড় স্থানের অঙ্কগুলোর যোগফল থেকে জোড় স্থানের অঙ্কগুলোর যোগফলকে বাদ দিয়ে আমরা এখানে কত পাইছি, 11 পাইছি। 11 পাইছি, তাই না? 11 যেহেতু পাইছি এবং এই 11কে যদি আমরা 11 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই যে পুরো সংখ্যা, এই পুরো সংখ্যাটাকে আমরা কি করতে পারবো, 11 দিয়ে ভাগ করতে পারবো। এরপরে খেয়াল করেন, আমরা যদি তার মানে এই সংখ্যাটাকে 30,217 এটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারতেছি। প্রশ্নে যেহেতু বলেই দিছে যে নিচের কোন সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে, সো এটাই উত্তর। 11 দ্বারা ভাগ করা যাচ্ছে অপশনে কি, অপশনে এই উত্তর। আমরা যদি অন্যগুলো চেক করতে চাই যে বিজোড় স্থানে আছে 4, তারপরে বিজোড় স্থানে আছে 2, তারপরে আবার আছে কত 2, তাহলে 4 যোগ 2 যোগ 2 বিয়োগ এই যে জোড় স্থানে আছে 4 আর হচ্ছে 1, 4 যোগ 1, তাহলে 4 4 8 বিয়োগ কত, 4 রেখে 5, 8 থেকে 5 বিয়োগ করলে 3। কিন্তু আমাদের কথা ছিল কি, এখানে বিয়োগফল হয় 0 হওয়া লাগবে, না হলে 11 হওয়া লাগবে। যেহেতু 3 হচ্ছে তার মানে এটাকে ভাগ করা যাবে না। তারপরে দেখেন এখানে বিজোড় অবস্থানে আছে 5 4 এবং 3, তাহলে 5 যোগ 4 যোগ 3 মাইনাস কত, এই যে 9 আর 3, 9 যোগ 3,
তাহলে 5 4 9 3 12, 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 0 হবে। 5 4 9 3, দেখেন 9 আর 0, এখানে 3 নিয়ে আসছি, দেখছেন কি কাজ কারো একটা করছি, 0। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে, 12 থেকে 9 বিয়োগ করলে এখানে কত আসতেছে? 3 আসতেছে। সো 3কে তো 11 দিয়ে ভাগ করতে পারি না, সো এটা উত্তর হবে না। সেমভাবে এটাও যদি পরীক্ষা করেন দেখবেন যে এখানেও 11 বা 0 আসতেছে না, সো এটাও আমার উত্তর হচ্ছে না। সো অপশন এ হবে এখানে সঠিক উত্তর, যে 30,217কে আমি চাইলে 11 দিয়ে ভাগ করতে পারবো। লেখা যথেষ্ট বড় আছে, এর চেয়ে বড় করতে গেলে তখন বিষয়টা খুবই বাজে হয়ে যাবে, তখন এই যে লেখার জায়গা বা যে স্পেস এটা কম পাওয়া যাবে, তখন দেখা যাবে না। ঠিক আছে, লেখা যথেষ্ট বড় আছে, আপনার স্ক্রিনটা ফোনে ক্লাস করলে ইয়ে করে নেন, ঠিক আছে, পোর্ট্রেট মোড করে নেন, আমার মনে হয় সুবিধা হবে। দেখেন বিষয়টা হচ্ছে যে যদি কোনো সংখ্যার বিজোড় স্থানের অঙ্কের যোগফল এবং জোড় স্থানের অঙ্কের যোগফলের পার্থক্য 0 অথবা 11 হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাকে 11 দ্বারা ভাগ করা যাবে। একটা শুধু বোঝেন, একটা। এই যে দেখেন 30,217, এখানে বিজোড় অবস্থান কোনটা? বিজোড় অবস্থান মানে হচ্ছে এই যে এইটা, এইটা আর হচ্ছে এইটা, এইটা আছে প্রথম অবস্থানে, এটা হচ্ছে মানে থার্ড অবস্থানে, আর এইটা কোথায়? ফিফথ অবস্থানে। তাহলে এই যে বিজোড় স্থানে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল, তাহলে এই যে দেখেন 3, এই যে দেখেন 2, এই যে দেখেন 7, এই যে বিজোড় স্থানে যেই ডিজিটগুলো আছে তাদের যোগফল থেকে যদি আমরা জোড় স্থানে কারা কারা আছে? 0, দেখেন এটা হচ্ছে সেকেন্ড পজিশনে, 1 এটা হচ্ছে ফোর্থ পজিশনে, তার মানে 0 আর 1 জোড় স্থানে আছে, তাহলে 0 যোগ 1, তাহলে এই যে বিজোড় স্থানে যে ডিজিটগুলো ছিল তাদের যোগফল 7 3 10 2 12, এই 12 থেকে জোড় স্থানে যে ডিজিটগুলো ছিল তাদের যোগফল 0 থেকে 1 যোগ করলে কত পাওয়া যায়? একই পাওয়া যায়। এই যে দুইটা বিয়োগ করলে যদি বিয়োগফল 11 হয় অথবা 11 দ্বারা ভাগ করা যায় এমন কোনো সংখ্যা হয়, তাহলে ওই পুরো সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করতে পারবেন, অথবা যদি 0 হয় তারপরে ওই পুরো সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করা যাবে। তো 11 দিয়ে তো আমরা 11কে ভাগ করতে পারি, তার মানে এই যে 30,217 এই পুরো সংখ্যাটাকে আমরা চাইলে 11 দিয়ে ভাগ করতে পারবো। 11-র আরও ডিভিজিবিলিটি কিছু রুল আছে যেগুলা, মানে এটা মোটামুটি সহজ। আসলে যখন সংখ্যা বড় হয়ে যায় 11 12 13, বা 11 13 17, মানে এই ধরনের প্রাইম নাম্বার হয়ে যায়, এইগুলা দিয়ে ভাগ করা খুব কঠিন বিষয়। ঠিক আছে, এগুলা দিয়ে এই বড় বড় সংখ্যাগুলোকে ভাগ করা কঠিন বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে এইগুলার মাল্টিপল মানে টেকনিক আছে, শুধুমাত্র এই একটা টেকনিক আমি দেখাইলাম, এই 11-র আরও 2-3টা টেকনিক আছে। এখন ওইগুলো ডিপেন্ড করে যে আসলে আমার এই যে সংখ্যাটা, এইটা আমার 7 ডিজিটের, 5 ডিজিটের, 6 ডিজিটের, না 10 ডিজিটের, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এখন মানে সবচেয়ে এই এই কনসেপ্টটা দিয়ে বা এই টেকনিকটা দিয়ে মোটামুটি আপনি 11 ডিভিজিবিলিটি কাভার করতে পারবেন বা কাভার করা যায়। ঠিক আছে, এই জন্য আমি এটা শিখাইলাম। বুঝতে পারছেন? এগুলো ইউটিউবে সার্চ করবেন, যখন বসে থাকেন না আপনি অনেক মজার মজার কিছু জিনিস শিখতে পারবেন ইউটিউবে। আমরা প্রায় সময় গান, আমি বলতেছি না যে আপনি আজ থেকে গান শুনবেন না, আপনি নেটফ্লিক্স দেখবেন না, আপনি চরকিতে যাবেন না, ঠিক আছে, এগুলো করবেন, এগুলো আমি বলতেছি না। আমি বলছি যে আপনি নর্মালি যখন ধরেন যে বসে আছেন, হয় না এমন যে ফেসবুক স্ক্রল করতে করতে আর ভালো লাগতেছে না, ইউটিউব দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে যেই ভিডিও সামনে আসে মনে হয় যে এটা দেখছি বা এটা ভালো লাগতেছে না, তখন এই যে মানে আসলে ইন্টারেস্ট যদি থাকে, ঠিক আছে, আপনার যদি মানে যে কোনো প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা ইন্টারেস্টের জায়গা আছে, যে আমার এইটাতে খুব ইন্টারেস্ট, ঠিক আছে, সো আপনার যদি আসলেই মানে গণিতের প্রতি যদি আপনার ইন্টারেস্ট কাজ করে বা এই ধরনের ট্রিক্স টেকনিকের প্রতি যদি আপনার কোনো ইন্টারেস্ট কাজ করে, তাহলে আপনি এগুলো মানে যে কোনো একটা কিছু লেখে আপনি সার্চ করলে দেখবেন যে শত শত ভিডিও আসতেছে। আপনি যে কোনো একটা ভিডিও থেকে দেখা শুরু করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনার একটা নেশায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এই নতুন এই জিনিস শেখা বা নতুন এই ট্রিকি জিনিসগুলো শেখা বা সংখ্যা দিয়ে ভাই অনেক কিছু করা যায়।
ঠিক আছে, সংখ্যা দেওয়া আপনারা কিছুই করা লাগবে না, ভেদিক ম্যাথ লিখে সার্চ দেবেন, ভেদিক ম্যাথ, ঠিক আছে, এইটা লিখে সার্চ দেবেন, আপনার সামনে যেই ভিডিও আসবে আপনি একটু একটু করে জাস্ট দেখার চেষ্টা করবেন। ভিডিওগুলো খুবই ছোট হয়, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট বা 2 মিনিট, 3 মিনিট এরকম। আপনি একটা একটা করে ভিডিও দেখেন, একটা করে, বা কোনো যদি কোনো প্লে লিস্ট, আপনি অনেক প্লে লিস্ট পাবেন, যার কথা ভাল লাগে, যার বুঝানোর ইয়েটা ভাল লাগে, আপনি তার একটা প্লে লিস্ট শেষ করেন, আমি আপনাকে বলে দিতে পারি যে আপনি গণিতের প্রেমে পড়ে যাবেন। আপনি যখন সংখ্যা নিয়ে খেলতে পারবেন, সংখ্যা নিয়ে যখন আপনার মানে সংখ্যার উপর একটা ভালো ধারণা থাকবে। ইন্ডিয়াতে একটা কথা সব সময় বলে যে এই যে আমরা বড় বড় বিশাল সংখ্যা নিয়ে কাজ করি না, ওরা শুধু বলে যে কোনো সংখ্যা নিয়ে কাজ করতে হবে না, জাস্ট 0 থেকে 9, এই এই যে আপনার 0 থেকে 9 পর্যন্ত যে কয়টা ডিজিট আছে, এই কয়েকটা ডিজিটগুলো যদি আপনি গভীরভাবে অনুধাবন করতে পারেন, ফিল করতে পারেন, এইগুলাকে নিয়ে যদি আপনি খেলতে পারেন, তাহলে এই কোয়ান্ট সেকশন মানে কম্পিটিটিভ এক্সামের গণিত অংশটা আপনার কাছে অনেকটা ডাল ভাতের মতো মনে হবে। ঠিক আছে, সো এইগুলা নিয়ে অনেক কথাবার্তা আছে, অনেক জিনিস আছে, এগুলো ইউটিউব খুঁজলেই পাবেন, সার্চ করলেই পাবেন। যদি একটা মাস যদি কন্টিনিউ করতে পারেন, একটা করে ভিডিও দেখে, যে 30 দিন একটা চ্যালেঞ্জ দেন যে 30 দিন 30টা ভিডিও দেখবো, আমি আপনাকে বলে দেবো আপনি গণিতের প্রেমে পড়ে যাবেন, গণিত জিনিসটা আপনার ভালো লাগা শুরু করবে। ঠিক আছে, আমার কাছে গণিত জিনিসটা আগে খুব বিভীষিকাময় ছিল। আমি যখন প্রথম স্টার্ট করি, একদম ইউনিভার্সিটির প্রথমে আমি যখন স্টার্ট করি, আমার কাছে খুবই বিভীষিকাময় ছিল। ঠিক আছে, কিন্তু মানে আমি, আমার সৌভাগ্য যে আমি বেশ কিছু ক্লোজ বড় ভাই পাইছি, বা বেশ কিছু ভালো মেন্টর পাইছি, যে তারা সবসময় মানে এনকারেজ করতো, বা বিভিন্ন জিনিসপত্র আমাকে বলতো যে এখন এইটা কর, এখন এইটা কর, এইটা করলে, এইটা দেখলে মানে ভালো লাগা কাজ করবে। আগে একটা জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট কাজ করতে হবে, ভালো লাগা কাজ করতে হবে, তাইলে ওই জিনিসটা আপনার কাছে আর বোরিং লাগবে না। যেমন মানে আমার কাছে মানে গণিত জিনিসটা ভাই কখনোই মানে মানে ঠিক আছে আমি পড়াইতেছি এই জন্য হয়তো আমাকে বোরিং লাগে না, বা আমি টাকা পাচ্ছি এই জন্য হয়তো আমাকে বোরিং লাগে না, কিন্তু তাছাড়াও আমি খেয়াল করছি যে অন্য বিষয় পড়তে যতটা আমার ইয়ে লাগে, ধরেন যে একটা বিষয় আমি পড়তেছি, পত্রিকার কোনো আর্টিকেল আমি পড়তেছি, পত্রিকার কোনো আর্টিকেল একবার পড়ে হয়তো আমি বুঝতেছি না, বাট সেকেন্ড টাইম যখন ওটা পড়তে যাচ্ছে তখন আমার খুব বিরক্ত লাগতেছে, বা মনে হচ্ছে যে এই ওয়ার্ডের অর্থ জানে না, আবার ডিকশনারি বের করো, সেন্টেন্সের এই গঠন বুঝতেছি না, আবার ফোন বাইরে ফোন দাও, এরে ফোন দাও, চ্যাট জিপিটিরে জিজ্ঞাসা করো, এই বই বের করো, তমুক বই বের করো, গ্রামারের ওই রুলস দেখো, বিভিন্ন জিনিস করতে হয়, বিরক্ত লাগে। কিন্তু একটা গণিত যত জটিলই হোক না কেন, আমার কখনো সেটা সলভ করতে বিরক্ত লাগে না, বরঞ্চ ওইটার প্রতি আমার একটা জেদ জেগে যায় যে এটা কেন সলভ হচ্ছে না। এবং এখন এটা আমার মানে একদম অ্যাডিকশনের মতো হয়ে গেছে, যে একটা গণিত সলভ করার পরে ওইটা নিয়ে এমনও হয়েছে যে আমি 3 দিন 4 দিন ধরে ওই একটা গণিত নিয়েই ভাবতেছি যে এটার আরও সহজ সলিউশন কেমনে বের করা যাবে, এবং কোথায় গেলে সহজ সলিউশন পাওয়া যাবে, এরে বিরক্ত করা, ওরে বিরক্ত করা, সব কিছুই আমি করি। ঠিক আছে, তো যদি একটা জিনিসের প্রতি আপনি ভালো লাগাটা কাজ মানে ইয়ে করতে চান, তাহলে আগে মানে কেন ভালো লাগবে এই জিনিসগুলো খুঁজে বের করেন, বা ভালো লাগানোর জন্য যা যা করা দরকার এইটা করেন। দেখবেন যে তখন বিষয়গুলো আস্তে আস্তে ভালো লাগা যখন শুরু হয়ে যাবে, তখন ওই জিনিসগুলো বোরিং লাগবে না। ঠিক আছে, এই কম্পিটিটিভ এক্সামগুলো এরকম, আপনি আগে এটা ফিল করেন যে আপনার আসলে চাকরিটা কেন লাগবে। এই যে আপনারা অনেক সময় বলেন যে ভাই আমার চাকরি লাগবে, বাট আমি যদি বলি কেন লাগবে, চাকরি ছাড়াও পৃথিবীতে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, সেইগুলো কেন, চাকরিই কেন লাগবে আপনার এই 39, 40, 42 হাজার টাকার চাকরি কেন লাগবে, যেটা দিয়ে আপনার এখন সংসার চলবে না। তাহলে এইটাতেই কেন আপনি জীবন দিচ্ছেন, বলতে পারেন না যে এইটা আমার এই জন্য লাগবে। কিন্তু যখন আপনার এই কেনটা ক্লিয়ার হবে, যে আমার এই রিজনের কারণে আমার এই জিনিসটা দরকার, তখন আপনার কোনো মোটিভেশন লাগবে না, তখন কোনো কিছুই লাগবে না, তখন নিজেই নিজেকে মোটিভেট করতে পারবেন। ঠিক আছে, তখন নিজেই নিজের প্রবলেমগুলো সলভ করতে পারবেন, যে আমার এই জিনিস লাগবে এই কারণে, আমার যত সমস্যায় আসুক বা যত বাধায় আসুক আমি সেটা পার হবো। আমরা এই কেনর উত্তর জানি না বিধাই মানে আমাদের বিরক্ত লাগে মনে হয় যে এই জিনিসগুলো পড়তে, বা যে কোনো যে জিনিসটা আমি করতে যাচ্ছি সেটা আমি করতে পারি না শেষ পর্যন্ত। ঠিক আছে, যাই হোক, দেখেন অনেক কথা বলে ফেললাম, 10 নম্বরে চলে আসেন। তো সহজ ম্যাথ, এগুলো রিপিট প্রশ্ন, বারবার বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় এই প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসছে। এখানে বলা হচ্ছে যে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস, the candidate who gets 30% of the votes polled is defeated by 15,000 votes. The number of votes polled by winning candidate is, বলতেছে যে একটা নির্বাচনে দুইজন প্রতিদ্বন্দ্বী আছে,
একজন 30% ভোট পাইছে এবং 15,000 ভোটের ব্যবধানে পরাজয় বরণ করছে। তো জিজ্ঞাসা করছে যে দ্য নাম্বার অফ ভোটস পোল্ড বাই দ্য উইনিং ক্যান্ডিডেট ইজ, তাহলে যিনি জয়লাভ করছে তিনি কতগুলা ভোট পাইছে। খেয়াল করেন, আমি ধরেই নিচ্ছি যে এখানে টোটাল যেই ভোট সেটা কয়টা, 100টা। যিনি পরাজয় বরণ করছে তিনি 30%, মানে ধরে নেন যে 30টা ভোট পাইছে। আর যিনি উইন করছেন 100-র মধ্যে 30 ভোট যদি ও পায়, তাহলে যে উইন করছে সে 70টা ভোট পাবে। এই তো কথা নাকি? তো প্রশ্ন বলতেছে যে যিনি পরাজয় বরণ করছেন তিনি 15,000 ভোটের ব্যবধানে পরাজয় বরণ করছে। তাহলে এখানে খেয়াল করেন তো, এই যে এ পরাজয় বরণ করলো, এ কত ভোটের ব্যবধানে পরাজয় বরণ করছে? আপনি বলবেন যে যিনি জয়লাভ করছে তিনি 70 ভোট পাইছে, আর যিনি পরাজয় বরণ করছে তিনি 40 ভোট পাইছে। তার মানে 30 ভোট পাইছে। তার মানে এখানে 40 ভোটের ব্যবধানে সে পরাজয় বরণ করছে। সো আমাদের এখানে যে এটা 40, প্রশ্নে সেটাকে ওরা বলতেছে 15,000। তো জিজ্ঞাসা করছে যে যিনি জয়লাভ করছে তিনি কত ভোটের ব্যবধানে জয়লাভ করছে। তাহলে 40-এর মান যদি 15,000 হয়, জিজ্ঞাসা করছে যে 70 সমান কত। জাস্ট 70-এর মানটা বের করে দেয়, কত হবে? শূন্য শূন্য কেটে দিলাম, 4 150-র ভিতরে যাবে না, 150-র ভিতরে যাবে না, 375-এ হয়ে যাচ্ছে হচ্ছে আপনার 1500, তাই না? আর একটা শূন্য, তার মানে 3750। 3750 আর 7 গুণ করে দেন, শূন্য 5 7 35-এর 5, হাত থাকে 3। আমি আর দেখবই না, শেষে 50 বেরোচ্ছে না, দুইটা আছে। 5 7 35-এর 5, হাত থেকে 3, 7 7 49 আর 3 52, 250। কোথায় 200? এখানেও 250 আছে রে ভাই। 7 3 21, 21 5 26, দেখেন 26,250। সি উত্তর। অর্থাৎ যিনি জয়লাভ করছে তিনি টোটাল 26,250 ভোট পাবে। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে মদ্রিজ পুটস টাকা 100 ইন দ্য ব্যাংক ফর 2 ইয়ার্স at 10% ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি। অ্যাট দ্য এন্ড অফ দ্য 2 ইয়ার্স হোয়াট উইল বি হিজ ব্যালেন্স। বলতেছে যে একজন মানুষ, তার নাম হচ্ছে মদ্রিজ, সে 100 টাকা ব্যাংকে 10% হার চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য জমা রাখছে। তাহলে 2 বছর শেষে তার টোটাল ব্যালেন্স কত হবে, মানে তার সুদাসল কত হবে। আমরা এইগুলা খুব ভালো মতো জানি যে এখানে কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের হিসাব বের করতে গেলে আমাকে কি করতে হবে, 2:1 যাইতে হবে। সো এখানে প্রিন্সিপাল হচ্ছে 100, 100-র 10% কত, এই যে 10 টাকা, 10-এর আবার 10% কত, এই যে 1 টাকা। তাহলে এখান থেকে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি কত পাবো, এই যে 10 দুগুণ 20 যোগ 1 1 1, অর্থাৎ 21 টাকা। জিজ্ঞাসা করছে যে আমার ব্যালেন্স কত, অর্থাৎ আমার অ্যামাউন্ট কত। তাহলে এই যে আমার আসল 100 টাকা, সুদ 21 টাকা, টোটাল ব্যালেন্স 121 টাকা। আনফর্চুনেটলি এখানে সঠিক উত্তর দেওয়া নেই। 121 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এখানে আমরা এমডিএক্স লাগাইতে পারি এই ম্যাথে। এখানে বলা হচ্ছে যে 16 men can complete a work in 6 days. How many men are needed in complete the work in 8 days? বলতেছে যে 16 জন মানুষ একটা কাজ 6 দিনে করতে পারে, তাহলে কতজন মানুষের দরকার হবে ওই কাজটা 8 দিনে করতে গেলে। 8 16-এর ভিতরে 2 বার যাবে, তাহলে এম মানে কত, 6 দুগুণ 12, এই যে 12 জন মানুষের দরকার।
পরেরটাতে চলে যান 13 নম্বর। দেখেন 13তে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য ফলোয়িং নাম্বার। এখানে বেশ কিছু নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলোর এভারেজ কত এটা বের করতে হবে। এখানে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে দশমিক সংখ্যা দেওয়া আছে। আমরা একটু দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সংখ্যা দেওয়া আছে। তার মানে 5 দিয়ে ভাগ করব, 35.5 আর 35.5, তার মানে এইটা মিলে হচ্ছে 71। তারপরে দেখেন 34 যোগ 32.5 আর 0.5 মানে হচ্ছে 33, যোগ আবার হচ্ছে 34, 34 34 68, 68 71 আর 33, 4 8 4 12 2, হাত থেকে 1 4, 11 6 17, 172। তাহলে 5 দিয়ে 172কে ভাগ করলে 5 34 170, আর হচ্ছে 4 5 20, তার মানে 34.4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে এই পাঁচটা সংখ্যার গড় কত? 34.4 হয়ে যাবে। পরেরটাতে চলে যান 14 নম্বর। Rohim can hammer 20 nails in 6 minutes. Charlie can do the same job in only 5 minutes. How long will it take them to hammer 22 nails if Rohim hammers the first 5 nails? Then Charlie hammers for 3 minutes and finally Rohim finishes the job. এখানে বলা হচ্ছে যে রহিম 20টা পেরেক 6 মিনিটে পুঁততে পারে, ঠিক আছে? তাহলে রহিমের ইফিসিয়েন্সিটা কত হবে? আপনি বলবেন যে 6 মিনিটে যদি 20টা পেরেক পুঁততে পারে তাহলে 1 মিনিটে কত? 2 দিয়ে ভাগ করে দিলে এই যে 10/3টা পেরেক পুঁততে পারবে। চার্লির হিসাবটা কি বলতেছে? যে চার্লি এই 20টা পেরেক পুঁততে 5 মিনিট সময় নেবে, তার মানে 1 মিনিটে কয়টা পুঁততে পারবে? 4টা। তো এখানে বলা হচ্ছে যে টোটাল পেরেক আছে কয়টা? 22টা। তার মধ্যে রহিম প্রথম 5টা পেরেক করবে। তারপরে বলা হচ্ছে দেন চার্লি হ্যামার্স 3 মিনিটস, আর চার্লি 3 মিনিট ধরে পেরেক পুঁতবে। তাহলে খেয়াল করেন, চার্লি 1 মিনিটে 4টা পেরেক পুঁততে পারে, তাহলে চার্লি 3 মিনিটে কয়টা পেরেক পুঁততে পারবে? এই যে 3 × 4 = 12টা। তাহলে টোটাল পেরেক হচ্ছে 22টা। 22টার ভিতরে 12টা যদি চার্লি করে, তাহলে বাদ বাকি যে 10টা এটা কে করবে? রহিম করবে। তাহলে রহিম এই 10টা পেরেক পুঁততে কত সময় নেবে এটা জিজ্ঞাসা করছে নাকি? জিজ্ঞাসা করছে যে হাউ লং উইল টেক দেম টু হ্যামার, অর্থাৎ তাদের টোটাল কত সময় লাগবে। তার মানে চার্লির 3 মিনিট, চার্লি পেরেক পুঁততে শুধুমাত্র 3 মিনিটই সময় নেয়, তার মানে 3 মিনিট পাইছি। এখন বাদ বাকি যে 10টা এটা রহিম করবে, তাহলে রহিমের এই 10টা পেরেক পুঁততে কত সময় লাগবে? আপনি বলবেন যে ভাই 10/3টা পেরেক পুঁততে সময় লাগে 1 মিনিট, তাহলে 10টা পেরেক পুঁততে সময় লাগবে কত? 10 × 3 ডিভাইডেড হচ্ছে 10, 10 10 কেটে যায়, তাহলে এখানে কত? 3 মিনিট হয়। তাহলে এই যে টোটাল 22টা পেরেক, এই টোটাল 22টা পেরেক পুঁততে রহিম 10টা পেরেক পুঁততে সময় লাগায় 3 মিনিট, আর চার্লি বাদ বাকি এই যে 12টা পেরেক পুঁততে সময় লাগে 3 মিনিট। তাহলে এই দুইজনের টোটাল সময় কত? 3 আর 3 6 মিনিট। 6 মিনিট লাগবে এই 22টা পেরেক পুঁততে। 6 মিনিট উত্তর। পরেরটাতে চলে যান 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে যে এ ফ্রুট সেলার বাইস লেমনস অ্যাট 2 for a rupee
and sells them at 5 for 3 rupees. What is his gain percent? বলতেছে যে একজন ফল বিক্রেতা দুইটা লেবু 1 টাকা দিয়ে কিনে 5টা লেবু 3 টাকায় বিক্রি করবে, এতে করে তার কত পার্সেন্ট মুনাফা হবে এটা বের করতে হবে। দেখেন এই ধরনের যত ম্যাথ আছে, এই যে লেবু, চকলেট, ক্যান্ডি, তারপরে হচ্ছে মার্বেল, মানে এই টাইপের যত ম্যাথ আছে এগুলো আমরা সব এলসিএম মেথডে সমাধান করব। কিভাবে করব আমি দেখাই। সবার প্রথমে আপনাকে যেই জিনিসটা এখান থেকে বের করতে হবে সেটা হচ্ছে যে এই যে ফলের যেই সংখ্যাটা দেওয়া আছে, যেমন লেবুর সংখ্যা প্রথমে দেওয়া আছে 2টা, তারপরে লেবুর সংখ্যা বলছে 5টা। এই যে লেবুর সংখ্যা বলছে 2টা আর 5টা, এই 2 আর 5-এর এলসিএম করতে হবে। এলসিএম কত? 10, অর্থাৎ ফলের সংখ্যাটাকে আমরা সমান করে নিব। এখন আমরা যদি কস্ট প্রাইসটা দেখি তাহলে বলবো যে ভাই 2টা লেবু কিনতে 1 টাকা খরচ হয়, তাহলে আপনার লেবু কয়টা টোটাল? 2 আর 5-এর লসাগু 10, তাহলে 10টা লেবু কিনতে আপনার খরচ কত? 10/2 ইজ ইকুয়াল টু 5 টাকা। এটা হচ্ছে আপনার কস্ট প্রাইস। এরপরে যদি আমরা সেলিং প্রাইসটা দেখি, যে এখানে বলতেছে যে 5টা লেবু বিক্রি করি 3 টাকা দিয়ে, তাহলে আমার কাছে লেবু আছে কয়টা? 10টা। তাহলে 10টা লেবু বিক্রি করবো কয় টাকা দিয়ে? 10 × 3 ডিভাইডেড 5, 5 2 = 10, 3 2 হচ্ছে 6 টাকা। তাহলে খেয়াল করেন, তাহলে কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 6 টাকা, তাহলে প্রফিট কত? আপনি বলবেন যে 6 - 5 1 টাকা। তো জিজ্ঞাসা করছে যে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ হিসাব করতে হবে কস্ট প্রাইসের ওপরে। সো কস্ট প্রাইস হচ্ছে এখানে 5 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা। এই 1/5 দেখা মাত্রই আপনি বলে দিতে পারবেন যে এখানে গেইন হবে বা প্রফিট হবে এই যে 20%। ঠিক আছে? পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে এ ম্যান রোড 3 miles আপ স্ট্রিম ইন 90 minutes ইফ দ্য রিভার ফ্লোড উইথ এ কারেন্ট অফ 2 miles per hour, হাউ লং ডিড দ্য ম্যানস রিটার্ন ট্রিপ টেক? বলতেছে যে একজন মানুষ স্রোতের প্রতিকূলে 3 মাইল পথ যায় 90 মিনিটে। একটা মানুষ স্রোতের প্রতিকূলে 90 মিনিটে 3 মাইল পথ যাবে। তো নদীতে স্রোতের গতি হচ্ছে ঘন্টায় 2 মাইল। তো জিজ্ঞাসা করছে যে ওই মানুষটা ফেরত আসতে কত সময় নেবে? তাহলে যাওয়ার সময় যদি প্রতিকূলে যায়, ফেরত আসার সময় অনুকূলে ফেরত আসবে। মূল কথা যে এখানে আমাকে আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিমের ইয়েটা বের করতে হবে, গতিবেগটা বের করতে হবে। এখন একটা জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন, সেটা নৌকা স্রোতের অঙ্ক হোক বা ট্রেনের অঙ্ক হোক বা যেটার অঙ্কই হোক না কেন, আপনাকে 90 মিনিট দেওয়া থাকুক আর 90 ঘন্টা দেওয়া থাকুক, আপনাকে সেটাকে 1 ঘন্টায় নিয়ে আসতে হবে বা 60 মিনিটে নিয়ে আসতে হবে। তাহলে আপনি আপ স্ট্রিম বা আপনার যে গতিবেগ সেটা পাবেন। কারণ আমরা জানি যে 1 ঘন্টায় একজন মানুষ যত দূরত্ব অতিক্রম করবে সেটাই তার গতিবেগ। সো এখানে যদি আমি আপ স্ট্রিম স্পিডটা বের করতে চাই যে স্রোতের প্রতিকূলে গতি কত, তাহলে বের করতে হবে এভাবে যে ভাই 90 মিনিটে তুমি যদি 3 মাইল পথ যাও, তাহলে 60 মিনিটে কত দূর যাবা? তাহলে 60 × 3 ডিভাইডেড 90, 3 × 3 = 90, 30 × 2 = 60, তার মানে হচ্ছে 2 মাইল পথে যাব। তার মানে এই যে আমার আপ স্ট্রিম স্পিড কত? 2 মাইল পার আওয়ার। ঠিক আছে? আমার স্রোতের গতি কত সেটাও আমার দিয়ে রাখছে যে স্রোতের গতি হচ্ছে 2 মাইল প্রতি ঘন্টা। এখন আমরা যদি এখানে একটা চার্ট দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে স্রোতের গতি, তারপরে এটা হচ্ছে আপনার নৌকার গতি, তারপরে এটা হচ্ছে স্রোতের গতি, তারপরে এটা হচ্ছে আপনার ডাউন স্ট্রিম। ঠিক আছে? এখন জাস্ট আমরা মান বসে এই যে আপনি যদি চিন্তা করেন যে ডাউন স্ট্রিম স্পিড কত, অর্থাৎ স্রোতের অনুকূলে গতিবেগ কত, এটা বের করব। তাহলে এটা খুবই সহজ যে আমরা আপ স্ট্রিম জানি কত? 2, স্রোতের গতিবেগ জানি কত? 2। তাহলে আমি এখান থেকে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে যাচ্ছি, তার মানে সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে গেলে কি করতে হবে?
যোগ করে করে যাইতে হবে। সামনের দিকে গেলে কি করতে হবে, যোগ করে করে যেতে হবে। তাহলে আপ স্ট্রিম যদি 2 হয়, স্রোতের গতিবেগ যদি 2 হয়, তাহলে নৌকার গতিবেগ কত হবে, 2 2 4 হবে। স্রোতের গতিবেগ তো 2, তাহলে ডাউন স্ট্রিম স্পিড কত হবে, এই নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগ 2 যোগ করে দিলেই এই যে আমরা ডাউন স্ট্রিম পাওয়া যাবো কত, 6 মাইল পার আওয়ার। এখন জিজ্ঞাসা করছে যে ফেরত আসার সময় কত সময় লাগবে। সময় বের করতে গেলে কি করতে হয়, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হয়। ডিস্টেন্স কত, এই যে 3 মাইল, সে 3 মাইল পথ গেছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 3 মাইল। স্পিডটা কত, ফেরত আসার সময় অনুকূলে ফেরত আসছে, অনুকূল গতিবেগ কত, এই যে 6 বের করছি। 3/6 মানে কত, আধা ঘন্টা। এই আধা ঘন্টা মানেই কত, এই যে 30 মিনিট। কোথায় আছে, অপশন এতে আছে, যে 30 মিনিট সময় লাগবে অনুকূলে ফেরত আসতে। পরেরটাতে চলে যান। দেখেন প্রিমিয়ার ব্যাংক এমটিও 2015, বলেন এটার উত্তর কত হবে, আপনারাই বলেন, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সিরিজ, পরবর্তী সংখ্যাটা কত হবে বলেন তো, বুদ্ধি খাটায়। দেখি পারেন কি না। 000101, পরবর্তী সংখ্যাটা কত, শুধু অপশনটা বলবেন যে ভাই অমুক অপশন হবে। বলেন 4 নাম্বার সংখ্যা কত হবে, 1 2 3 4-এ কত লিখব। ওকে ফাইন, একজন বলছে যে অপশন এ হবে, হ্যাঁ অপশন এ উত্তর, যে এখানে 3টা 1 হবে। দেখেন একটা করে শূন্য কমে আসতেছে, আমরা যদি প্রথমটা থেকে খেয়াল করি তাহলে দেখব যে একটা করে শূন্য কমে আসতেছে, সে জায়গায় কি বসতেছে, 1 বসতেছে, এবং আলটিমেটলি 3বারের পরে চতুর্থবারে যে 3টা 1 হবে, শূন্যের কোনো চান্স সেখানে আর থাকতেছে না। সো অপশনে উত্তর, যে পরবর্তী সংখ্যাটা হবে 111। 2 নম্বরে চলে যান। দেখেন 2 নম্বরে কি বলতেছে, যে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বারস ইজ 900। তাহলে দুইটা সংখ্যা ধরে নিলাম এ বি, এই দুইটা সংখ্যার গুণফল কত, 900। অ্যান্ড দেয়ার সাম এক্সিডস দেয়ার ডিফারেন্স বাই 30, এবং এই দুইটা সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের পার্থক্য, মানে এই এ আর বি, এই দুইটা সংখ্যার যোগফল এবং এ আর বি এই দুইটা সংখ্যার বিয়োগফলের পার্থক্য কত হবে, এই যে 30 হবে। তাহলে এখান থেকে এটা যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দেখব যে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 30। এ কেটে যায়, তাহলে 2b ইজ ইকুয়াল টু, যদি 30 হয় তাহলে b ইজ ইকুয়াল টু কত, 15। তো জিজ্ঞাসা করছে যে দ্য গ্রেটার অফ দিস টু নাম্বারস, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত। সো আমরা তো জানি যে এর সাথে বি কে গুণ করলে 900 পাওয়া যাবে। সো বির মানটা আমরা জানি, তাহলে এই যে 900 ভাগ হচ্ছে 15 ইজ ইকুয়াল টু কত, 60। তার মানে সবচেয়ে বড় নাম্বার এখানে কত, 60। এ হচ্ছে সবচেয়ে বড়, 60 হবে।
3 নম্বরে চলে যান। তিনি কি বলা হচ্ছে যে ফাইন্ড দ্য মিসিং নাম্বার অফ দ্য সিরিজ, বলতেছে যে এই সিরিজের মিসিং নাম্বারটা কত এটা বের করেন। দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশন, যে প্রথম পদটা হচ্ছে 1/16, পরের পদটা হচ্ছে 1/4, পরেরটা মিসিং আছে, তারপরেরটা 4। তার মানে এই যে 1/16 এইটার সাথে যদি 4 গুণ করে দেই, তাহলে এই যে কত পেয়ে যাচ্ছি, 1/4 পেয়ে যাচ্ছি। তারপরে আবার এই যে 1/4-এর সাথে যদি আমরা 4 গুণ করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাব, 1 পাবো। তার মানে এই শূন্য স্থানে 1 বসবে। আবার এই 1-এর সাথে যদি আমরা 4 গুণ করি, এই যে পরবর্তী পদ 4 পাই। তার মানে এখানে মিসিং নাম্বারটা হচ্ছে 1। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে ইফ দ্য এভারেজ অফ 4 নাম্বারস, এখানে 4টা সংখ্যা দেওয়া আছে, এদের গড় কত, 63, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে, কে এর ভ্যালুটা কত এটা বের করতে হবে। তো ঠিক আছে, সবগুলোকে যোগ করে দেই। এই যে কে প্লাস 2k প্লাস 3 প্লাস 3k মাইনাস 5 প্লাস 5k প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, বলতেছে যে 63। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4, 4টা সংখ্যা যেহেতু যেহেতু যোগ করে দিছি, তার মানে 4টা সংখ্যার যোগফল কত হবে, এই যে গুণন 4 এত। তাহলে এখানে খেয়াল করে দেখেন, 5k 3k 8k 2k 10k আর একটা 11k, তাহলে 11k। তাহলে 3 আর 1 4, 4 5 থেকে 4 বিয়োগ করলে 11k মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, এই যে 63 ইন্টু 4, তার মানে হচ্ছে 252, তাই না। তাহলে এই যে 11k ইজ ইকুয়াল টু কত, 252 আর 1 হচ্ছে 253। তাহলে কে ইজ ইকুয়াল টু হোয়াট, 11 253-এর ভিতরে যাবে 23 বার। তার মানে কে এর মানটা কত হবে, 23 হয়ে যাবে। 23 উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে ফ্রম 1:09 p.m. to 1:13 p.m. Arif read pages 1:09 to 1:13 of a novel. What is his rate of reading in pages per minute? এই প্রশ্নগুলো দিছে 2015 সালে, এত সহজ প্রশ্ন। দেখেন এখানে বলা হচ্ছে যে আরিফ আরিফ নামের একটা লোক বেলা 1:09 থেকে 1:13, এই 4 মিনিটে, 1:09 থেকে 1:13, এই 4 মিনিটে কত পৃষ্ঠা পড়ে, 109 থেকে 113 পৃষ্ঠা, অর্থাৎ 5 পেজ বই পড়বে। 5 পেজ, 4 মিনিটে যদি 5 পৃষ্ঠা পড়ে, জিজ্ঞাসা করছে কি হোয়াট ইজ হিজ রেট অফ রিডিং ইন পেজেস পার মিনিট, তাহলে প্রতি মিনিটে সে কয় পেজ পড়তে পারে। 4 মিনিটে 5 পেজ পড়লে 1 মিনিটে কত পড়বে, এই যে 5/4 পেজ পড়বে। এই যে 5/4 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। দেখেন এই টাইপের প্রশ্ন আমরা সলভ করে আসছি যে 3^20 প্লাস 3^20 প্লাস 3^20 সমান সমান কত। তাহলে এখানে কতবার আছে, 3 বার আছে। আমরা লিখতে পারি যে
3 to the power 20 plus 3 to the power 20 plus 3 to the power 20, তাহলে এখানে কতবার আছে? 3 বার। তাহলে 3 to the power 20 আছে 3 বার, 3-এর উপরে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে পাওয়ার 1 আছে। আমরা জানি বেস যদি সমান হয় তাহলে গুণ থাকলে যোগ হয়ে যাবে, তাহলে 1 প্লাস 20 ইজ ইকুয়াল টু কত? 3 to the power 21। কোথায় উত্তর? এতে আছে। 3 to the power 21 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান 7 নম্বর। সাথে কি বলা হচ্ছে যে 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 72 কিলোমিটার বেগে চলে 25 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? বাংলা ইংলিশ মিক্স করে প্রশ্ন করছে। 100 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ট্রেন 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 25 সেকেন্ডে একটা প্ল্যাটফর্ম অতিক্রম করলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? সহজ হিসাব, যে কোনো কিছু লেন্থ বের করতে গেলে এই যে স্পিড 72, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে দেওয়ার জন্য 5/18 দিয়ে গুণন, আর টাইম কত? এই যে 25 সেকেন্ড, 18 72-এর ভিতরে 4 বার, 4 5 20, 20 25-এ কত? 500 মিটার। এই 500 মিটারের মধ্যে দুইটা জিনিস আছে, ঠিক আছে? এই 500 মিটারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আছে, আর একটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে। ক্লাস নিচ্ছি, পরে ফোন দিবেন আগামীকাল সকালবেলা। তাহলে এখানে দুইটা লেন্থ আছে, ট্রেন আর হচ্ছে প্ল্যাটফর্ম, আর ট্রেনের লেন্থ তো আমার দেওয়াই আছে, তাই না? 100 মিটার। তাহলে এই যে 500 মিটার থেকে যদি আমরা 100 মিটারকে বাদ দিয়ে দিই, তাহলেই তো আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাই কত মিটার? 400 মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 400। পরেরটাতে চলে যান 8 নাম্বার। 1/a প্লাস 1/b ইকুয়াল টু 1/c এবং এ বি সমান সমান সি হলে এ এবং বি এই দুইটার গড় কত জিজ্ঞাসা করছে। দেখেন 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু কত? 1/c। মানে যদি আমরা লসাগু করি তাহলে পেয়ে যাব এ বি, অর্থাৎ এখানে পেয়ে যাব a প্লাস বি ইজ ইকুয়াল টু 1/c। এখন খেয়াল করেন এ প্লাস বি ডিভাইডেড এ বি সমান সমান কত বলা আছে? সি বলা আছে, তাহলে সি মান বসায় দিলাম 1/c, সি সি কেটে গেল, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত? 1। তো এ প্লাস বির মান যদি 1 হয়, জিজ্ঞাসা করছে এ আর বির গড় কত, তাহলে এ প্লাস বির সমষ্টি যদি 1 হয় তাহলে এভারেজ কত হবে? এই যে 1/2, অপশন সি। পরেরটাতে চলে যান 9 নম্বর। দেখেন এই টাইপের প্রশ্ন আমরা সমাধান করছি কোথায় এর আগে, বাংলাদেশ ব্যাংকে। এখানে বলা হচ্ছে যে ইফ 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6 দেন x সমান সমান কত? দেখেন 16 টু দি পাওয়ার 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3x প্লাস 6। এটাকে আমরা 4-এর বেজে লিখতে পারি না? 16কে 4-এর বেজে কিন্তু লেখা যায়, তেমন 4-এর ওপরে স্কোয়ার করে দিলে 16 হয়ে যাবে, তার সাথে আবার পাওয়ার কত? এই যে 2x প্লাস 3কে গুণ করে দিলাম, তাহলে দুইটাই আমার 4-এর বেদে হয়ে গেল। তাহলে বেস বেস যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটাও সমান হয়ে যায়, তাহলে 2 2 4x প্লাস 6 ইজ ইকুয়াল টু কত? 3x প্লাস 6।
4x থেকে 3x বাদ দিলে x পাওয়া যায়, 6 থেকে 6 বাদ দিলে 0, সো x এর মান কত? 0। পরেরটাতে চলে যান, 10 নম্বর। এটা রিপিট প্রশ্ন, এটা বাংলাদেশ ব্যাংকেও আসছিল, করাইছি, বা অন্যান্য বিআইবিএম এর আরেকটা পরীক্ষাতেও আসছিল, এটা করাইছি, এবং আমি এগুলো বলে দিছি যে এই টাইপের প্রশ্ন আসলে এগুলো সমাধান করার দরকার নাই, চোখ বন্ধ করে এগুলোর উত্তর এক। ঠিক আছে, এই টাইপের অনেকগুলা প্রশ্ন বিভিন্ন জায়গায় আসছে। এই যে সামনে এই যে গুজব রটছে যে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে, জানি না এই গুজব সত্যি হবে না মিথ্যা হবে, সেটা পরের বিষয়। এই গুজব যদি সত্যি হয় যে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে, আর্টস ফ্যাকাল্টির এটা কমন একটা ম্যাথ, মানে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে এই ম্যাথ বাংলাদেশ ব্যাংকে দিবেই। বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা আর্টস ফ্যাকাল্টি নিবে আর এই ম্যাথ দিবে না, তা হইতেই পারে না। ঠিক আছে, দিবেই দিবে, দেখবে এই ধরনের যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর এখন, সমাধান ছাড়াই এক। পরেরটাতে চলে যান, 11 নম্বর। এখানে কি বলতেছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ফ্যাক্টরস 32 অ্যান্ড 64। বলতেছে যে 32 আর 64 যে ফ্যাক্টরগুলো আছে এই ফ্যাক্টরগুলোর পার্থক্য কত, অর্থাৎ 32-এর যতগুলো ফ্যাক্টর আছে আর 64-র যতগুলো ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলোর পার্থক্য কত। ভাই সহজ হিসাব, আমি যদি প্রথমে 64 বড় সংখ্যা, 64-র ফ্যাক্টর ফাইন্ড করতে যাই, 2 দিয়ে ভাগ করে দিলে 32, 2 দিয়ে ভাগ করে দিলে 16, 2 দিয়ে ভাগ করে দিলে 8, 2 দিয়ে ভাগ করে দিলে 4, 2 দিয়ে ভাগ করে দিলে 2, 2 দিয়ে ভাগ করে দিলে 1, তাহলে একদম 1 পর্যন্ত আসতে যা যা যেই সংখ্যা দিয়ে গুণ করা লাগবে সেই সংখ্যা হবে ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে খেয়াল করেন এখানে 1, 2, 3, 4, 5, 6, তার মানে 64-র ফ্যাক্টর কয়টা? 2-এর উপরে পাওয়ার 6। এরপর আসেন 32, 32-এর জন্য আলাদা করে আমার ভাগ করার দরকার নাই, 2 দিয়ে যদি 32-কে ভাগ করে দেই, এরকম করতে করতে 1 পর্যন্ত আসতে গেলে 1, 2, 3, 4, 5টা 2 আসবে, তার মানে 32-এর ফ্যাক্টর কত? 2 টু দি পাওয়ার 5। ফ্যাক্টর কয়টা আছে এটা বের করার জন্য এই যে 2-এর উপরে পাওয়ার 6 আছে, এই পাওয়ারের সাথে একটা 1 যোগ করে দিতে হবে, যোগ করে দিলে আপনি বুঝতে পারবেন যে ভাই 64-র ফ্যাক্টর হচ্ছে 7টা। ঠিক সেম ভাবে 32-এর ফ্যাক্টর কয়টা? 2-এর উপরে পাওয়ার আছে 5, এই 5-এর সাথে 1 যোগ করে দিলে আপনি বুঝতে পারবেন যে 32-এর ফ্যাক্টর হচ্ছে 6টা। তাহলে এই যে 64-র ফ্যাক্টর হচ্ছে 7 আর 32-এর ফ্যাক্টর হচ্ছে 6, এই দুইটা সংখ্যার ফ্যাক্টরের পার্থক্য কত হবে? এই যে 7 বিয়োগ 6 1 হবে, এই যে 1। ফ্যাক্টর বের করতে বললে জাস্ট পাওয়ারের সাথে একটা করে 1 যোগ করে দেবেন, যতই পাওয়ার থাক তার সাথে একটা 1 যোগ হবে। পরেরটাতে আসুন, 12 নম্বর। ভারতে বলা হচ্ছে যে ইফ এ কার ক্যান ড্রাইভ 25 কিলোমিটার অন 2 লিটার্স অফ অকটেন, হাউ মেনি লিটার্স উইল বি নিডেড ফর আ ট্রিপ অফ 150 কিলোমিটার। বলতেছে যে একটা কার 25 কিলোমিটার পথ যাইতে 2 লিটার অকটেন লাগে, তাহলে 150 কিলোমিটার পথ যাইতে কত লিটার অকটেন লাগবে? 2 গুণন 150 ডিভাইডেড 25, 25 150-এর ভিতরে 6 বার, 6 দোকানে কত? এই যে 12 লিটার অকটেন লাগবে। অপশন এতে উত্তর। পরেরটাতে চলে যান, কি বলতেছে যে দ্য সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ স্কোয়ার ইজ, বলেন এটার উত্তর কত বলেন। বর্গক্ষেত্রের যে 4টা কর্ণ আছে এই 4টা কর্ণের সমষ্টি কত বলেন তো? এটা কি সলভ করবো বলেন, আপনারাই বলেন।
এখন বলছে যে 360, হ্যাঁ চতুর্ভুজ, বর্গ মানে কি, বর্গ একটা চতুর্ভুজ না, চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত, 360, 4 90 360, সি উত্তর। আমরা সবাই জানি। 14 নম্বরে চলে যান। 14তে কি বলতেছে যে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 25 পাই দেন ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ, বলতেছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল 25 পাই, তাহলে এই বৃত্তের ডায়ামিটার বা ব্যাস কত। তাহলে খেয়াল করেন বৃত্তের ক্ষেত্রফল মানে কি, পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো এইটার সমান সমান কত দেওয়া আছে, এই যে 25 পাই দেওয়া আছে, পাই পাই কেটে যাবে, তাহলে আর সমান সমান কত, √25, তাহলে আর ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, আর আমার কাছে জানতে চাইছে ব্যাস, তার মানে দুইটা ব্যাসার্ধ অর্থাৎ আর যোগ আর করলে আমরা ডায়ামিটার পাবো 2r। সো আর এর মান যদি 5 হয় তাহলে ডায়ামিটার কত হবে, 5 2 10। এই যে অপশন বিতে উত্তর 10। পরেরটাতে চলে যান, 15 নম্বর। 15তে কি বলা হচ্ছে যে ইফ এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স ইজ নট ইকুয়াল টু 1 দেন এ প্লাস বি ইকুয়াল টু 1। হ্যাঁ, এগুলো সহজ প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এগুলো 9 10-এ সুযোগ করে আসছি না, যে যে কোনো কিছু, যে কোনো কিছু মানে যে কোনো বেজের উপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা সমান সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি না। যে কোনো বেজের ওপরে পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা সমান সমান কত লিখতে পারি, 1 লিখতে পারি। সো এখানে বলে দিচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে বেজ দুইটা যেহেতু সমান তাহলে গুণ থাকলে কি করতে হবে, যোগ করে দিতে হবে। আর এই 1কে এক্সের বেজে লেখা যায় না, 1কে আমি চাইলে এক্সের বেজে লিখতে পারি, যে এক্সের ওপরে পাওয়ার শূন্য করে দিলে এটা 1 হয়ে যাবে। তার মানে 1কে চাইলে আমরা কি করতে পারি, এক্সের বেজে লিখতে পারি। তাহলে দুই পাশে যেহেতু বেজ বেজ মিলে গেছে তার মানে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 0। এই যে অপশন ইউ। এ প্লাস বির মান হচ্ছে 0। পরেরটাতে চলে যাই। প্রিমিয়ার ব্যাংক এমটিও 2012। দেখেন এখানে বলা হচ্ছে যে হাউ মেনি নাম্বারস ফ্রম 11 to 50 আর দেয়ার হুইচ আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 বাট নট বাই 3। বলতেছে যে 11 থেকে 50-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 7 দিয়ে ভাগ করা যায় কিন্তু 3 দিয়ে ভাগ, মানে যাদেরকে 7 দিয়ে ভাগ করতে পারবো কিন্তু 3 দিয়ে পারবো না। ঠিক আছে, 11 থেকে 50-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদেরকে 7 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না। সহজ হিসাব না, যে 7 দিয়ে ভাগ করা যাবে এমন প্রথম সংখ্যা হচ্ছে 14, তারপরের সংখ্যা হচ্ছে 21, তারপরের সংখ্যা 28, তারপরে 35, তারপরে 42, তারপরে 49। কিন্তু বলেই দিছে যে শুধু 7 দিয়েই ভাগ করতে পারবেন কিন্তু 3 দিয়ে পারবেন না। তার মানে এই যে এই কয়েকটা সংখ্যার মধ্যে এমন কিছু সংখ্যা আছে যাদেরকে 7 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো সেই সংখ্যাটা কি কি, তাহলে আমরা সেইটার জন্য কি করতে পারি, 7 আর 3 এই দুইটার এলসিএম করতে পারি। এলসিএম করলে কত হবে, 21 হবে। তার মানে এই কয়েকটা সংখ্যার মধ্যে 21 একটা সংখ্যা যাকে 7 এবং 3 এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আবার 42 একটা সংখ্যা যাকে 7 এবং 3 উভয় সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তার মানে 21 আর 42কে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি কয়টা সংখ্যা থাকবে যাদেরকে শুধু 7 দিয়ে ভাগ করতে পারবো 3 দিয়ে পারবো না। তাহলে এরকম সংখ্যা আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে চারটা সংখ্যা,
ঠিক আছে, অপশন বি উত্তর। দেখেন এই এই প্রশ্নটা মানে ভুল, ভুল প্রশ্ন, ঠিক আছে। এটা এই প্রশ্নটা হচ্ছে ভুল প্রশ্ন, মানে এখানে আসলে এটা আমার মানে স্মরণেই ছিল না যে এইটার মানে এই প্রশ্নে পরীক্ষা যখন হয়েছে তখনই এই প্রশ্নটা ভুলভাবে দিছে, মানে এখানে প্রশ্নটা সম্পূর্ণ না। এখানে আসলে কি করতে বলতেছে এটা আসলে বোঝাটা কঠিন, কিন্তু প্রশ্ন পড়ে মোটামুটি এতটুকু আমি ধারণা করতে পারি যে ভাই দেখেন এখানে আমি প্রশ্নটা পড়ি, আপনারাও পড়েন, প্রশ্ন বলে বুঝতে পারবেন যে এখানে কিছু না কিছু মিসিং আছে, মানে পুরো প্রশ্নটা কি বলতে চাচ্ছে বা কি বলা উচিত এই ধরনের কোনো কিছু আসলে দেওয়া নাই, মানে অস্পষ্ট, ঠিক আছে। আবার প্রশ্ন পড়ার পরে একটা নেচার মানে যেই টোনটা পাওয়া যায় সেই টোন থেকে অনেকে উত্তর করে দিয়ে আসছে 20, হ্যাঁ 20, এই ধরনের অনেক প্রশ্ন আছে। এটা মানে প্রশ্নটা অসম্পূর্ণ, ঠিক আছে, ভুল একটা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে এ ফ্লোরিস্ট হ্যাজ 200 রোজেস অ্যান্ড 180 জেসমিনস উইথ হিম, হি ওয়াজ আস্কড টু মেক garlands of flowers. Which of the following number of flower will join together without leaving a single flower? বলা হচ্ছে যে একজন মানুষের কাছে ধরে নেন যে 200টা গোলাপ আছে আর 180টা জেসমিন, জেসমিন ফুল আমি জীবনে দেখি নাই, নাম শুনছিলাম। তো বলতেছে যে একজন মানুষের কাছে 200টা গোলাপ আছে আর 180টা জেসমিন ফুল আছে, ঠিক আছে। তো বলা হচ্ছে যে এই ফুলগুলো দিয়ে সে একটা মালা তৈরি করবে। তো এই মালাতে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার অফ ফ্লাওয়ার উইল জয়েন টুগেদার, বলতেছে যে দেখেন এই যে মানে আপনি রিলেট করতে পারবেন না যে আসলে কি বলতে চাচ্ছে ওরা। উইদাউট লিভিং এ সিঙ্গেল ফ্লাওয়ার মানে আমি কোনো ফুলকেই আমি যদি অবশিষ্ট না রাখি, মানে এমনভাবে মালাটা আমি তৈরি করব এই দুই টাইপের ফুল দিয়ে যাতে করে কোনো মানে একটা ফুলও যাতে আমার অবশিষ্ট না থাকে, ঠিক আছে। তাহলে এই রকম ভাই আপনি করতে পারেন, মানে যেই সহজ হিসাব যে যেইটা দিয়ে আপনি 200 আর 180কে ভাগ করতে পারবেন ওইটাই আপনার উত্তর হবে। যেমন যদি কোনো ফুলই অবশিষ্ট না থাকে, যদি কোনো ফুলই অবশিষ্ট না থাকে তার মানে এই যে গোলাপ প্রত্যেকটা মালায় 20টা করে দিলে আপনার এই যে 10টা, আবার আপনি যদি 180-র কথা বলেন যে হ্যাঁ 180কেও আমি 20 দিয়ে ভাগ করতে পারি, যে প্রত্যেকটা মালায় 20টা করে দিলে এরকম 9টা মালা তৈরি করা যাবে বা সামথিং কিছু একটা, তাহলে তো কোনো আপনার মানে ফুল অবশিষ্ট থাকতেছে না, যেটা আপনার 50 দিয়ে সম্ভব না, ঠিক আছে। 60 দিয়ে সম্ভব না, 60 দিয়ে 200কে ভাগ করতে পারবে না, 50 দিয়ে আবার 180কে ভাগ করতে পারবে না, 40 দিয়ে 200কে ভাগ করা গেলেও 180কে ভাগ করা যায় না। তার মানে এখানে একমাত্র সংখ্যা আছে 20, যে যদি প্রত্যেকটা মালাতে আমি 20টা করে গোলাপ ফুল লাগাই আর 20টা করে জেসমিন লাগাই তাহলে আমার একমাত্র কোনো ফুল অবশিষ্ট থাকবে না এবং একটা মালা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্রশ্নটা আসলে মানে স্বয়ং সম্পূর্ণ না, এখানে আরও কিছু কথাবার্তা থাকার কথা যেটা অনুপস্থিত, ঠিক আছে। সো এরকম বুঝতে পারলে মানে অনেকে ওই সময় বুঝে উত্তর দিয়ে আসে 20, বা এটা মানে দেখেই বোঝা যাচ্ছে যে আসলে ওরা কি বলতে চাচ্ছে বা কি বলার কথা, কিন্তু এখানে সামথিং মিসিং, ঠিক আছে, কিছু কথাবার্তা মিসিং আছে এখানে। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন নীলা গট ম্যারিড 6 years ago, 6 বছর আগে নীলার বিয়ে হয়। টুডে হার এজ ইজ 1.25 টাইমস হবে, এখানে পার্সেন্ট নামে কোনো কিছু হবে না, 1.25 টাইমস হার এজ অ্যাট দ্য টাইম অফ ম্যারেজ। বর্তমানে তার বয়স হচ্ছে তার বিয়ের সময়ের বয়সের 1.25 গুণ। হার সন্স এজ ইজ 1/10 হার এজ, বলতেছে যে তার ছেলের বয়স তার বর্তমান বয়সের 1/10। হার সন্স এজ ইজ, তাহলে তার ছেলের বয়স কত? ভাই সহজ হিসাব, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে 6 বছর আগে নীলার বয়স কত ছিল, এক্স বছর ছিল ধরে নেন,
এটা হচ্ছে 6 years এগো, 6 বছর আগে। ঠিক আছে, তাহলে বর্তমানে বয়স কত? বর্তমানে নীলার বয়স কত? আপনি বলবেন যে x+6। তো বলতেছে যে নীলার বর্তমান বয়স তার বিয়ের বয়সের 1.25 গুণ, 1.25 গুণ। ঠিক আছে, তাহলে খেয়াল করেন নীলার বর্তমান বয়স কত? x+6। তাহলে x+6 ইকুয়াল টু কত বলতে পারি? 1.25 টাইমস অফ এক্স, কারণ বিয়ের সময় তার বয়স ছিল এক্স। তাহলে এক্স এর 1.25, তাহলে 1.25। দেখেন এখান থেকে আমরা চাইলেই এই দশমিককে তুলে দিতে পারি। কিভাবে? এই যে দেখেন x+6 ইজ ইকুয়াল টু 125 ডিভাইডেড 100 গুণন হচ্ছে এক্স। x+6 ইজ ইকুয়াল টু 25 দিয়ে ভাগ করলে 5, 25 দিয়ে ভাগ করলে 4, গুণন হচ্ছে এক্স। তাহলে 4x প্লাস হচ্ছে 24 ইজ ইকুয়াল টু 5x। 5x থেকে 4x বাদ দিলে x পাওয়া যায়, x এর মান কত? 24। তো বিয়ের সময় নীলার বয়স ছিল কত? এই যে 24 বছর। বর্তমানে নীলার বয়স কত? 24 × 30 বছর। জিজ্ঞাসা করছে যে নীলার ছেলের বর্তমান বয়স কত? তাহলে নীলার ছেলের বর্তমান বয়স হচ্ছে নীলার বয়সের 1.30 এর 1 মান হচ্ছে 3 বছর। এই যে 3 উত্তর। যে পড়া বাকি আছে এগুলো আমরা 3টা 4টা ক্লাসে শেষ করতে পারি। এই যে কিন্তু ক্লাসের সময় এই যে দীর্ঘায়িত হচ্ছে, রোজা রেখে মানে আমার সমস্যা নেই, কারণ এতদিন আমি অভ্যস্ত হয়ে গেছি। আপনাদের প্রবলেম, কারণ রোজা রেখে আসলে সারাদিন রোজা রেখে এরকম ক্লাস করা খুবই টাফ হয়ে যায়। যেমন এখন ধরেন যে 12টা বাজবে, আপনি ঘুমাবেন কখন? আবার সেরি খাওয়ার বিষয় থাকে, কারণ এখন সেরি সময় একটু কম, মানে 4টা। যদিও আমি অত দেরিতে খাই না, আমি মোটামুটি মানে একদম 3:30 4টার মধ্যে আমি সেরি খেয়ে ফেলি। এই জন্য আমি লাস্ট টাইমটা বলতে পারছি না যে লাস্ট টাইমটা কখন। অনেকে এখন যদি ঘুমায় যান তাহলে সেরি সময় উঠতে সমস্যা হয় না, সেই জন্য আমি মানে একটু ধীরে ধীরে যাইতেছিলাম। দেখেন 4 নম্বরে আসেন। 4 নম্বরটাও রং প্রশ্ন। ঠিক আছে, প্রশ্ন হবে এটার উত্তর হচ্ছে ডাটা ইনঅ্যাডিকুয়েট, মানে এখানে পর্যাপ্ত তথ্য নাই। এটা আমরা দিব, কারণ এখানে অপশন থাকা উচিত ছিল যে নান। কারণ এখানে দেখেন কেন এই প্রশ্নটা মানে ইনভ্যালিড কোয়েশ্চেন বলা চলে এটাকে। এটা হচ্ছে একটা ইনভ্যালিড কোয়েশ্চেন, ইনভ্যালিড কোয়েশ্চেন এটা। ঠিক আছে, কি কারণে ইনভ্যালিড আমি আপনাকে বলি। এখানে বলতেছে যে দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 1:3। বলা হচ্ছে যে একটা আয়তকার জমি বা বাগান, যেটাই বলি না কেন, একটা আয়তকার জমির দৈর্ঘ্য আর হচ্ছে পরিসীমার যে অনুপাত দেওয়া আছে 1:3। তারপরে বলতেছে যে অ্যান্ড দ্য রেশিও বিটুইন দ্য ব্রিথ অ্যান্ড দ্য পেরিমিটার অফ দ্যাট প্লট ইজ 1:6। ঠিক আছে, আবার প্রস্থ আর হচ্ছে পেরিমিটার বা পরিসীমার যে অনুপাত সেটা 1:6 দেওয়া আছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড এরিয়া অফ দ্য প্লট? দেখেন এটার উত্তর অনেক জায়গায় 2:1 দেওয়া আছে, এটা ভুল উত্তর। ঠিক আছে, এগুলো হচ্ছে গায়ের জোরে মানে আমি সঠিক উত্তর দিলাম। ঠিক আছে, অনেক সময় হয় না যে একটা জিনিস ভুল করছি কিন্তু সেটা গায়ের জোরে বা বলতে বলতে সেটা সঠিক হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর বিভিন্ন বই খুললেই দেখবেন 2:1 দেওয়া আছে, এটা ভুল উত্তর। ঠিক আছে, প্রশ্নই যেখানে ঠিক নাই সেখানে সঠিক উত্তরের আশা করাটা মূর্খতা। ঠিক আছে, প্রশ্নই ঠিক নাই। কেন প্রশ্ন ঠিক নাই? দেখেন এই যে লেংথের সাথে আপনাকে এখানে আলটিমেট বের করতে বলতেছে যে লেংথ আর এরিয়া এই দুইটার অনুপাত কত। লেংথ আর এরিয়া এই দুইটার অনুপাত কত হবে? লেংথ আর এরিয়া ক্যানট বি কম্পেয়ার্ড ইন রেশিও অ্যাজ টু হ্যাভ ডিফারেন্ট ইউনিটস। ঠিক আছে, দুইটার ইউনিটই তো আলাদা। লেংথের একটা ইউনিট থাকে, এরিয়ার একটা ইউনিট থাকে। সো দুইটার অনুপাত আমি কিভাবে বের করব? দুইটার ইউনিটই তো আলাদা আলাদা। লেংথ হয় মিটারে আর এরিয়া হয় হচ্ছে স্কোয়ার মিটারে। সো দুইটার অনুপাত কখনো সম্ভব? কোনোদিন সম্ভব না। যেহেতু সম্ভব না, তার মানে এই প্রশ্ন করাটা উচিত হয় না আপনার এখানে, যে লেংথের সাথে কখনো আপনি এরিয়ার কম্পেয়ার করতেই পারেন না। ঠিক আছে, এই কারণে এই প্রশ্নটা হচ্ছে ইনভ্যালিড। যারা যারা যে বইয়ে 2:1 দেওয়া আছে এগুলো বিষয় অযথা অযথা উত্তর বের করছে, প্রশ্নই ঠিক নেই, ইনভ্যালিড কোয়েশ্চেন এটা। ঠিক আছে, এখানে অন্য কিছু চাইতে পারতো,
দৈর্ঘ্য প্রস্থের অনুপাত চাইতে পারতো, বা আরও অন্য অনেক কিছু জানার ছিল বা চাইতে পারতো ওরা, সেটা চায় না। ঠিক আছে, সো এটা এই কারণে বাদ। ঠিক আছে, 5 নম্বরে চলে যাবে। এটা যদি আসে এইভাবে, যদি আসে তাহলে দিয়ে দিবেন ডাটা ইনঅ্যাডিকুয়েট, 2:1 দিবেন না, কারণ 2:1 উত্তর হবে না। দেখেন 5-এ কি বলা হচ্ছে যে এ ট্রেন রানিং 36 কিলোমিটার পার আওয়ার পাসেস অ্যানাদার ট্রেন কমপ্লিটলি ইন 12 সেকেন্ড। বলতেছে যে একটা ট্রেন 36 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিক থেকে আসা একটা ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে, হুইচ ইজ হাফ অফ ইটস লেন্থ, যে ট্রেনটা অর্ধেক হবে আগের ট্রেনের, রানিং ইন দ্য অপোজিট ডিরেকশন অ্যাট 54 কিলোমিটার, মানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিক থেকে আসতেছিল আর কি। তো বলা হচ্ছে যে ইফ ইট অলসো পাসেস এ রেলওয়ে প্ল্যাটফর্ম ইন 1.5 মিনিট, বলতেছে যে এই ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্মকে 1.5 মিনিটে অতিক্রম করে, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ইন মিটার্স, তাহলে প্ল্যাটফর্মের লেন্থটা কত। ভাই খেয়াল করেন, সবার প্রথমে ট্রেনের দৈর্ঘ্য বের করি। লেন্থ বের করার জন্য কি করতে হবে, প্রথমে এখানে রিলেটিভ স্পিডের বিষয় চলে আসবে, কারণ দুইটা ট্রেনের ডিরেকশন হচ্ছে অপোজিট। তাহলে একটার গতিবেগ হচ্ছে 36, আর একটার গতিবেগ হচ্ছে 54, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, 90 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে দুইটা ট্রেনের লেন্থ যদি আমি বের করতে চাই, তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনকে কয় সেকেন্ডে অতিক্রম করে, 12 সেকেন্ডে। তাহলে স্পিড ইন্টু টাইম, স্পিড কত 90, এইটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য 5/18 দিয়ে গুণ, আর টাইম কত, এই যে 12 সেকেন্ড। 18 এটার ভিতরে কতবার যাবে, 5 বার, 5×5 কত 25, 25 কত 300 মিটার, 300 মিটার। তাহলে এই 300 মিটার হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেন 1 অর্থাৎ যেটার গতিবেগ হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, সেইটার দৈর্ঘ্য হবে আরেকটা ট্রেনের দ্বিগুণ, বা এইভাবে যদি প্রশ্ন অনুপাতে বলি যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যতটুকু হবে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে তার অর্ধেক। তো এটা সহজ হিসাব না, যে 300-র মধ্যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য যদি 200 মিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হবে 200-র অর্ধেক কত, 100। তাইলে তো 200 আর 100 মিলে 300 হয়ে যায়, সহজ হিসাব। এরপরে বলতেছে যে ইফ ইট অলসো, এই যে ইট প্রোনাউন, এই ইট দিয়ে মূলত প্রথম ট্রেনটাকে বোঝানো হয়েছে যার গতিবেগ 36। এই ইট দিয়ে প্রথম ট্রেনটাকে বোঝানো হয়েছে যার গতিবেগ 36, যে ওই প্রথম ট্রেনটা অর্থাৎ 200 মিটার দৈর্ঘ্যের ট্রেনটা কি করে, 1.5 মিনিটে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, খেয়াল করেন, দৈর্ঘ্য জিজ্ঞাসা করলে স্পিড ইন্টু টাইম। সো প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 36, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করলাম। 1.5 মিনিট মানে হচ্ছে 90 সেকেন্ড, 1.5 মিনিট মানে কত, 90 সেকেন্ড। তাহলে 18 এটার ভিতরে দুইবার, 90 দুগুণ 180, 180 আর 5 কত, 900। এই 900-র মধ্যে কি আছে, ট্রেনের লেন্থ আছে, প্ল্যাটফর্মের লেন্থ আছে। সো ট্রেনের লেন্থ তো আমরা জানি যে 200, তার মানে 900-র মধ্যে 200 যদি প্রথম ট্রেনের লেন্থ হয়, তাহলে বাদ বাকি 700 মিটার হচ্ছে আমার প্ল্যাটফর্মের লেন্থ। এই যে উত্তর হচ্ছে 700 মিটার। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে এ ক্যান ডু এ পিচ অফ ওয়ার্ক ইন 10 days, we can do the same in 30 and say in 60 days if A is assisted on alternate days by B and C, in how many days would the work get completed। বলতেছে যে এ একটা কাজ 10 দিনে করতে পারে, বি ওই কাজটা 30 দিনে করবে, সি ওই কাজটা 60 দিনে করবে। তাহলে টোটাল ওয়ার্ক কত, 10, 30, 60-এর লসাগু হচ্ছে 60। এর ইফিসিয়েন্সি কত, 6×10 60। বির ইফিসিয়েন্সি কত, 30×2 60। সির ইফিসিয়েন্সি কত, 60×1 60। এখন বলতেছে যে এই বি আর সি অল্টারনেট ডেজ, অর্থাৎ একদিন পর পর একে সাহায্য করবে, তাহলে এই কাজটা কত দিনে সম্পন্ন হবে। মূল কথা, প্রথম দিন যদি এর সাথে বি কাজ করবে, দ্বিতীয় দিন এর সাথে সি কাজ করবে, তৃতীয় দিন আবার এর সাথে বি কাজ করবে, চতুর্থ দিন আবার এর সাথে সি কাজ করবে, পঞ্চম দিন আবার এর সাথে বি, ষষ্ঠ দিন আবার এর সাথে সি।
এইভাবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার 60 ইউনিট কাজ শেষ হয়। তাহলে এ বি একদিনে করতে পারে 6 2 8, এসি একদিনে করতে পারে 6 আর 7, তার মানে 8 7 8 7, তাহলে 8 7 15, 8 23, 7 30, 8 38, 7 45, 45, তাই না? তারপরে আবার এ বি করলে 45 আর 8 হচ্ছে 53। অষ্টম দিনে এ প্লাস সি করবে 7 কাজ, এই যে 8 দিন, 8 দিন সময় লাগবে। 8 দিনে টোটাল এই যে 60 ইউনিট কাজ আমার সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, 8 দিনে পুরো 60 ইউনিট কাজ সম্পূর্ণ হবে। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ আরিফ ইজ মেকিং এ প্রফিট অফ 25% অন হিজ সেলিং প্রাইস, আরিফ যদি তার বিক্রয় মূল্যের ওপরে 25% মুনাফা করে, হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজটা কত হবে? আরিফ যদি তার বিক্রয় মূল্যের ওপরে 25% মুনাফা করে, তাহলে তার অ্যাকচুয়াল প্রফিটটা কত? আমরা সবাই জানি ভাই 25% মিনস 1/4। এখানে যেহেতু বিক্রয় মূল্যের উপরে প্রফিট করতেছে, তার মানে 4-এর উপরে 1 প্রফিট করতেছে, তার মানে 4কে যদি আমরা সেলিং প্রাইস ধরি, 1কে আমরা প্রফিট ধরতে পারবো। আমরা এখান থেকে যদি কস্ট প্রাইস বের করতে চাই, তাহলে সেলিং প্রাইস থেকে প্রফিটকে বাদ দিতে হবে। সেলিং প্রাইস কত? 4। সেলিং প্রাইস 4, প্রফিট হচ্ছে 1, তাহলে কস্ট প্রাইস কত হয়ে যাচ্ছে? 3 হচ্ছে না? তো এখানে জিজ্ঞাসা করছে যে অ্যাকচুয়াল প্রফিট। অ্যাকচুয়াল প্রফিট যখন বের করতে যাবেন, তখন কস্ট প্রাইসের সাপেক্ষে এই প্রফিটকে হিসাব করতে হবে। সো আপনার কস্ট প্রাইস হচ্ছে 3 টাকা, প্রফিট হচ্ছে 1 টাকা, এটাকে যদি পার্সেন্টেজে হিসাব করি, তাহলে কত হয়ে যাবে? 33.33% হয়ে যাবে। এখানে উত্তরটা নাই। ঠিক আছে, যে এখানে অ্যাকচুয়াল প্রফিট হচ্ছে 33.33%। অ্যাকচুয়াল প্রফিট মিনস মানে কস্ট প্রাইসের সাপেক্ষে প্রফিট কত পার্সেন্ট করছে এটা। পরেরটাতে চলে যান, লাস্ট ম্যাথ আজকে। দেখেন, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 4% পার annum ফর 4 years ইজ টাকা 87.5 মোর দেন ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর 3 years অ্যাট 5% পার annum, ফাইন্ড দ্য সাম অফ মানি। বলতেছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 4% হারে 4 বছরের সুদ, ওই একই টাকার উপরে 3 বছরে 5% হার সুদের পার্থক্য কত? 87 টাকা 50 পয়সা। তো জিজ্ঞাসা করছে যে সামটা কত, অর্থাৎ আপনার প্রিন্সিপাল কত। সো আমি যদি ধরে নিই যে আমার প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা, তাহলে এই 100 টাকার উপরে 4% হারে 4 বছরে আমি কত টাকা সুদ পাবো? 16 টাকা সুদ পাবো। আবার সেম এই 100 টাকার উপরে 5% হারে 3 বছরে আমি কত টাকা সুদ পাবো? 15 টাকা সুদ পাবো। তো বলেই দিচ্ছে যে 4% হারে 4 বছরে আর 5% হারে 3 বছরে এই দুইটা সুদের পার্থক্য কত হবে? আমাদের স্ক্রিনে যেটা 1 টাকা, প্রশ্নে সেটা কত? 87.5 টাকা। জিজ্ঞাসা করছে সাম কত, অর্থাৎ আপনার মূলধন কত। তাহলে এই 100 সমান সমান কত হয়ে যাবে? 87.5-এর সাথে 100কে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 8,750 টাকা। কোথায় আছে? সিতে। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।